আজকে থেকে জিওমরফোলজিটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো জিওগ্রাফিক্যাল কিছু টার্ম আছে, আর সেটা কে দিয়েছে এগুলো আমি অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ, এগুলো আমি বলছি না সবগুলো, যেমন ডেল্টা শব্দটা হেরোডোটাস দিয়েছে, এরকম আছে সবগুলো, অনেকগুলোই আছে। আচ্ছা, আইস এজ যেটা আছে প্লিস্টোসিন যুগে, তো এটা লুইস আগাসিজ বলেছে অ্যাকচুয়ালি, কিন্তু কোনো কোনো জায়গায় জেমস গিকিও থাকে, ওই জন্য আমি এটা করে দিয়েছি। হ্যাঁ, আর এটা বোল্ড করেছি এই জন্য, যদি দুটো অপশান থাকে তাহলে লুইস আগাসিজই অ্যান্সার করব। ক্লিয়ার আসছে না এখন? ঠিক। তারপরে এদিকে কতগুলো বই আছে যেগুলো মনে রাখতে হবে, বই বা থিওরি এরকম, যেমন দ্য গ্রেট আইস এজ, এই বইটা লিখেছে জেমস গিকি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আরও এরকম অনেক আছে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, কাস্ট সাইকেল অফ ইরোশন, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। তো এরকম এগুলো অ্যাড করে দিয়েছি, এগুলো আমি আর বলছি না আজকে, যেহেতু পুরোটা কিছু কিছু অ্যাড করেছি আমি, যেমন এটাতে অ্যাড করেছি, এটা বসু আর মাইতির বইটাতে আছে, 10টা ওয়ার্ডারে পরপর সাজানো আছে। কিন্তু আমি বলেছিলাম যে এই মেইনলি এটাই, তিনটা যে কী বলে ল্যান্ডফর্ম আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ওখান থেকে মেইনলি কোশ্চেন আসে। তো বইগুলোতে দেখছি এগুলোও আছে, দিয়ে দিলাম আমি। আর এগুলো বলছি না, কি যেটা পড়াইনি ওটা বলবো জাস্ট। মাস ওয়াস্টিং তো হয়ে গেছে, হাইড্রোলজির এই সমস্ত, হ্যাঁ হ্যাঁ ওটা যাবো, সবগুলোই ধীরে ধীরে যাব। সে রান অফটা এর আগের দিন পড়াইনি, তো এটা একটু বলে দিই। হ্যাঁ, রান অফ মানে হাইড্রো কী যেন, ওয়াটার সাইকেল বা কী যেন ওটাকে বলে, হাইড্রোলজিক্যাল সাইকেল আর কি হয়েছিল, কিন্তু রান অফটা হয়নি। তো রান অফ কথার অর্থ হচ্ছে পৃষ্ঠ প্রবাহ, ঠিক আছে, অর্থাৎ বৃষ্টির পর যে এরকম করে প্রবাহিত হয় ভূমির সমান্তরালে, সেটা পৃষ্ঠ প্রবাহ। এর আবার 4টা ভাগ থাকে, সারফেস রান অফ অর্থাৎ যেটা ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, স্ট্রিম ফ্লো অর্থাৎ যারা নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে যায়, ফর এক্সাম্পল নদী আর কি, নদী নালা এগুলো। আর সাব সারফেস ফ্লো অর্থাৎ সারফেসের সামান্য নিচ দিয়ে প্রবাহিত হয়, এটা আবার দুই প্রকার, ইন্টারফ্লো আর বেস ফ্লো। ইন্টারফ্লো মানে ভূপৃষ্ঠের সামান্য নিচ দিয়ে প্রবাহিত, আর বেস ফ্লো মানে একদম অনেক নিচে। আর ওভারল্যান্ড ফ্লো মানে যারা একসঙ্গে অনেকটা জায়গা জুড়ে প্রবাহিত হবে, যেমন বন্যার সময় যে জলটা প্রবাহিত হয়, ঠিক আছে। এগুলো আগে 11-12 ছিল না, এখন দেখছি 11-12-এও অ্যাড করে দিয়েছি। এই ডিভিশনটা 11-12 বই থেকেই নেওয়া, সমরেন্দ্র মোদকের। তো দেওয়া আছে এখানে, এর মধ্যে যেটা স্ট্রিম ফ্লো বা চ্যানেল ফ্লো যেটাকে বলা হয়, অর্থাৎ যেটা নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে যায়, এটা মেইনলি নদীটাকেই বোঝানো হয়। তো এটা হচ্ছে কতগুলো, যেমন স্ট্রিম গজ যন্ত্র দ্বারা মেজার করা হয়, ঠিক আছে। তো মেনিং সূত্র দ্বারা পরিমাপ করা হয়, আবার হাইড্রোগ্রাফ দ্বারা দেখানো হয়। তো এগুলো জাস্ট এরকম করে লেখা আছে, মেনিং সূত্রটা আমিও নিজে জানি না কি, জাস্ট লেখা ছিল জন্য দিলাম। তা ফ্যাক্টর এফেক্টিং রান অফ অর্থাৎ এই যে পৃষ্ঠ প্রবাহ কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়, যেমন বৃষ্টির পরিমাণ ও তীব্রতা, যত বেশিক্ষণ ধরে বা যত বেশি জোরে বৃষ্টিপাত হবে তত রান অফের পরিমাণ বেশি হবে। ভূমির ঢাল যত খাড়া হবে তত রান অফের পরিমাণটা বেশি হবে, কারণ জলটা নিচের দিকে যেতে পারবে না। তো এরকম কয়েকটা আছে, এগুলো তো জানাই আছে সবার। এবার আছে হাইড্রোগ্রাফ, যেহেতু এই স্ট্রিম ফ্লোটা হাইড্রোগ্রাফ দ্বারা দেখানো হয়, তো কিছু কিছু বইয়ের মধ্যে দেখলাম যে হাইড্রোগ্রাফটা এখানে বর্ণনা করেছে। তো হাইড্রোগ্রাফ অ্যাকচুয়ালি রান অফ আর মানে পৃষ্ঠ প্রবাহর সঙ্গে সময়ের সম্পর্ক দেখায়, ঠিক আছে। হাইড্রোগ্রাফ অনেক অনেক প্রকারের হয়, যেমন অ্যানুয়াল হাইড্রোগ্রাফ, যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে ডিসেম্বর পর্যন্ত দেখাই এক বছরের, তাহলে ওটা অ্যানুয়াল। সিজনাল মানে ঋতুভিত্তিক, ঠিক আছে। মান্থলি মানে মাসিক, মাস বেসিসে আর কি, ডেলিও হতে পারে, ফ্লাডও হতে পারে। কোশ্চেন আসে এটা থেকে যে ইউনিট বা স্ট্রম হাইড্রোগ্রাফ, তো পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে এরকম যে ইউনিট হাইড্রোগ্রাফ কখন অঙ্কন করা হয়। তো মনে রাখতে হবে যখন অনেকটা জল একসঙ্গে নদী দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্যার সময় আর কি, ঠিক আছে। মানে বন্যার সময় তো আবার আলাদা। তো বলতে হবে যে যখন নদীর মধ্যে হঠাৎ করে জলের পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফ করা হয়। তারপরে এরকম একটা গ্রাফের হয়, যখন গ্রাফটা আঁকি আমরা,
ঠিক আছে, একটা বেস ফ্লো থাকে যেটার উপর দিয়ে সব সময় জল প্রবাহিত হয়। তারপরে এই দিক দিয়ে একটা এরকম করে বাহু যেটা ধীরে ধীরে উপরে ওঠে, ওটাকে রাইজিং লিম বলে, যেটা নিচের দিকে নামে ওটা রিসেশন লিম, এগুলো তো জানাই আছে। এটা সব থেকে উঁচু যেটা, ওটা হচ্ছে পিক ফ্লো। কিন্তু কোশ্চেনটা হচ্ছে ল্যাগ টাইম কি, ল্যাগ টাইম। ঠিক আছে, তো ল্যাগ টাইম হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত এবং সর্বোচ্চ এরকম প্রবাহ, মানে মানলাম একদিনে সারাদিন বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টা, দিনের 12টায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, আর এই জলটা গিয়ে নদীতে যেতে যেতে তার পরের দিন 12টায় নদীর মধ্যে সব থেকে বেশি জল প্রবাহিত হলো। তার মানে আগের দিন 12টা থেকে তার পরের দিন 12টা, অর্থাৎ 24 ঘন্টা সময় লাগলো। এই বিষয়টাকে বলা হয় ল্যাগ টাইম। সর্বোচ্চ বৃষ্টিপাত থেকে সর্বোচ্চ প্রবাহ হতে যত সময় লাগে সেটাকে বলা হয় ল্যাগ টাইম। তো এগুলো নাও আসতে পারে, কিন্তু বইয়ের মধ্যে আছে ওই জন্য দিলাম আমি। তারপরে এখানে কিছু কিছু এমসিকিউ কোশ্চিন অ্যাড করেছি, যেমন হচ্ছে অ্যাটমোমিটার আর এভাপোরোমিটারের সাহায্যে কিন্তু বাষ্পীভবন পরিমাপ করা হয়। তা মোট বাষ্পীভবনের 84% সমুদ্রপৃষ্ঠ থেকে হয়, আর বাকি 16% নদী, নালা, খালবিল এগুলো থেকে হয়। ঠিক আছে, সোজা ছিল। এটা এর আগের দিন আমি দেখালাম, দেখিয়ে তারপরে পরপরই যাচ্ছে আজকে। রিভারটা এর আগের দিন পড়াইনি, আজকে একটু বলে দিই। তো আইডিয়াল রিভার তো সবাই জানি, যার উচ্চ, মধ্য, নিম্ন 3টা গতি থাকে। অ্যাকচুয়ালি যে স্ট্রিমটা গ্রেডেড স্ট্রিম হয় তাকেও কিন্তু আদর্শ নদী বলে। রিভার বেসিন হচ্ছে এই যে, এগুলো জানা আছে, ক্যাচমেন্ট এরিয়া, রিভার রিজেম অর্থাৎ নদী বর্তন, এটা বলি একটু। এটা হচ্ছে যে কোনো নদীর যদি ঋতুভেদে জলের তারতম্য হয়, যে কোনো সময় জল অনেক বেড়ে যাচ্ছে, কোনো সময় অনেক জল কমে যাচ্ছে, তাহলে এই বিষয়টাকে আমরা নদী বর্তন বলে থাকি। ঠিক আছে, 6 পাওয়ার ল থেকে কোশ্চেন আসে, হপকিং দিয়েছে এটা, যে নদীর গতিবেগ যদি 2 গুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে। রিভার ক্যাপচার মানে হচ্ছে নদী গ্রাস। যখন একটা বড় নদী পাশ দিয়ে একটা ছোট নদী প্রবাহিত হয়, তো অনেক সময় কী হয়, বড় নদীটা ছোট নদীর এলাকাটাকে দখল করে নেয় আর কি। ঠিক আছে, সেটাকে নদী গ্রাস বলা হয়। তারপরে বেস লেভেল অফ ইরোশন, অর্থাৎ নদী ক্ষয় করতে 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 শেষ যে সীমায় পৌঁছায়, যার নিচে আর ক্ষয় হবে না, তাকে কিন্তু নদীর নিম্নক্ষয় বলা হয়। এটা কিন্তু জে.ডব্লিউ. পাওয়েল প্রথম ধারণা দেয়। আর নদীর নিম্নক্ষয় বলতে সচরাচর সমুদ্রপৃষ্ঠকে ধরানো হয়। ইয়াজু রিভারটা থেকে খুব কোশ্চিন আসে। ইয়াজু রিভার হচ্ছে যখন একটা বড় নদীর পাশ দিয়ে একটা ছোট নদী অনেক দূর পর্যন্ত সমান্তরালে প্রবাহিত হবে, তার সঙ্গে না মিশে, তখন তাকে ইয়াজু রিভার বলা হয়। ঠিক আছে, আবার পরে গিয়ে হয়তো মিলে যাবে, কিন্তু যে এলাকাটা পর্যন্ত তারা মিলল না, তাকেই বলা হয়। আর একটা যে মিসফিট রিভার, অর্থাৎ যার মানে কোনো নির্দিষ্ট আকৃতি নেই আর কি। ঠিক আছে, সেটাকে বেমানান রিভার বা মিসফিট বলে। ক্রস প্রোফাইল হচ্ছে নদীর এক পার থেকে অন্য পারের মধ্যে যদি প্রোফাইল টানি আমরা, সেটাকে ক্রস প্রোফাইল বলে। আর লং প্রোফাইল হচ্ছে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যদি প্রোফাইল টানা হয়, সেটা গেল। গ্রেডেড স্ট্রিম আমি বলেছিলাম, এটা গিলবার্ট দিয়েছে ধারণা, খুব ইম্পর্ট্যান্ট। আর গ্রেডেড স্ট্রিম হচ্ছে যে নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় ক্ষমতা সমান, মানে যতটা ক্ষয় করবে ততটাই বহন করে নেবে, আবার ততটাই কোনো জায়গায় সঞ্চয় করে দেবে, ফলে নদীর প্রোফাইলটা একদম এরকম হবে। সেই বিষয়টাকে বলা হয় গ্রেডেড স্ট্রিম বা পর্যায়িত নদী। কিউসেক আর কিউমেক কি, এটা হচ্ছে নদীর জলের জলপ্রবাহ পরিমাপের একক আর কি, ইউনিট। তো কিউসেক সব একটা আছে কিউমেক। কিউসেকের ফুল ফর্ম হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ড, আর কিউমেকের ফুল ফর্ম হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। আর পেটোমোলজি, এটা তো এর আগের দিনও বললাম যে নদী সংক্রান্ত শাস্ত্রকে পেটোমোলজি বলে। এর আবার অনেক ভাগ আছে। ঠিক আছে, 4টা ভাগ আছে, এটা পড়েছিলাম এর আগের দিন। এবার নদীর ভাগ আছে এখানে, প্রধান নদী, এগুলো তো জানাই আছে সব কি। এটা একটু অসুবিধা হতে পারে সবার। অনুগামী নদী, প্রধান যে নদীটা সেটা অনুগামী নদী, তারপরে তার সঙ্গে যেগুলো মিশে সেটা হচ্ছে পরবর্তী নদী। অনুগামী নদীর সমান্তরালে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে পুনর্ভবা নদী, আর অনুগামী নদীর বিপরীতে যদি প্রবাহিত হয় সেটা হলো বিপরা নদী। পূর্ববর্তী নদী আছে, অর্থাৎ যে নদী তার গতিপথটা পূর্বের মতোই বজায় রেখেছে, তাকে পূর্ববর্তী নদী বলে। তার দুপাশে হয়তো পাহাড় হয়ে গেছে, আগে সমতল ছিল, কিন্তু নদীটা যেরকম ছিল সেরকমই আছে। আর অধ্যারোপিত হচ্ছে যে নদীটা সাময়িকভাবে তার গতিপথ হারায় ফেলে, তার উপর কোনো কিছু মানে ভূমিরূপ তৈরি হয়, পরবর্তীকালে আবার সেই নদীটা বেরিয়ে যায়, এরকম ব্যাপারটা। তারপরে আছে কোথায় কী ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়, এগুলো থেকেও কোশ্চেন আসে অনেক সময়। যেমন কৃষ্ণা নদীতে কোন জলনির্গম প্রণালী দেখা যাবে, দিয়ে দিল পরীক্ষায়। নর্মদা নদীতে কী দেখা যাবে, পিনেট সাদৃশ্য। তো এগুলো সব অ্যাড করেছি, এগুলো বোঝানোর মতো কিছু নাই, জাস্ট মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আর এগুলো তো সবাই মোটামুটি জানেই নাকি, যে কোনটাকে বিনুনি রূপী বলে, কি বলে, ওই জন্য ওগুলো ডিসক্রিপশন আমি দিইনি এখানে।
শুধুমাত্র কিছু বৈশিষ্ট্য দিয়েছি যেগুলো জানা দরকার। যেমন যদি বলে যে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে উপনদীগুলো প্রধান নদীর সঙ্গে কী কোণে মিলে, তাহলে 90 ডিগ্রির কম কোণে, অর্থাৎ সূক্ষ্ম কোণে। পিনেটেও সূক্ষ্ম কোণে হয়, আর এটা পাখির পালকের মতো দেখতে হয় এরকম, ঠিক আছে। হ্যারিং বোন হচ্ছে হ্যারিং মাছের কাটার মতো। তো কোথায় কোন তো দেখা যাচ্ছে, এটা পড়তে হবে। বিশেষ করে পূর্ববর্তী নদীটা আর অধ্যারোপিত নদীটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ওদিকে বৃক্ষরূপী নদী নকশাটা। তারপরে আছে নদীর 3টা স্টেজ থাকে, একটা আপার, একটা মিডিল, একটা লোয়ার। আপারে মেনলি তার ক্ষয় কাজ আর বহন, সেটাকে ক্ষয়গুলোকে বহন করে নিয়ে যাওয়া। মিডিলে মেনলি তার বহন কাজ, আর লোয়ারে সে সঞ্চয় কাজ করে। আর এই ক্ষয় কাজের ফলে এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি করে আপারে, আর মিডিলে এগুলো, লোয়ারে এগুলো আবার নিচের দিকে বর্ণনা করা আছে। যেমন আমি একবার দেখাই দিচ্ছি জাস্ট। গিরিখাত মানে ভি আকৃতি হবে। আমাদের এগুলো মনে রাখতে হবে না যে ভি আকৃতি, এগুলো তো জানেই সবাই। উদাহরণগুলো মনে রাখতে হবে যে পেরুর কলকা নদীর অ্যালক্যানন্দা কলকা হলো পৃথিবীর গভীরতম গিরিখাত, ঠিক আছে। আবার যদি ক্যানিয়ন বলি, তাহলে ক্যানিয়ন মেনলি শুষ্ক অঞ্চলে দেখা যাবে। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন যেমন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। একটা পরীক্ষাতে এর দৈর্ঘ্যটাও দিয়েছিল, ওই জন্য আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। 446 কিলোমিটার, আর গভীরতা হচ্ছে 1.6 কিমি। তারপর হচ্ছে আবদ্ধ শৈলশিরা, অর্থাৎ নদী যখন পাহাড়ের মাঝখান দিয়ে এমনভাবে প্রবাহিত হবে যে নদীটা আবদ্ধ হয়ে যাবে। যেমন এখানে একটা নদী আছে, কিন্তু আসলেও নদীটাকে দেখাই যাচ্ছে না, সেই বিষয়টাকে আবদ্ধ শৈলশিরা বলে। তারপর জলপ্রপাতটা খুবই ইম্পর্ট্যান্ট। জলপ্রপাত থেকে কোশ্চেন আসে, উদাহরণগুলো দিয়ে দেয়। তো ভারতের উচ্চতম জলপ্রপাত যেমন কুঞ্চিকল, ঠিক আছে, এটা কর্ণাটকে আছে। ভেনেজুয়েলার স্যান্ট অ্যাঞ্জেলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এগুলো কোনো বই অন্য কিছু থাকতেও পারে, হ্যাঁ, আমি তো এটাই দেখলাম আপাতত। তারপর হচ্ছে এর আবার 3টা ভাগ আছে, তো ভাগগুলো আমি জাস্ট এখানে দেখাচ্ছি। র্যাপিডস আছে একটা আছে কাস্কেড, একটা আছে ক্যাটারাক্ট। তো র্যাপিডস মানে হচ্ছে জাস্ট একটা নদী এখানে এরকম পুরো জলপ্রপাতগুলো এরকম পরপর ছোটো ছোটো ধাপে নেমে আসছে, ঠিক আছে, সেটা হলো র্যাপিড। আর ক্যাটারাক্ট কি, সেই সেম নদী অনেকগুলো ভাগে, যেমন এটা কিন্তু একটাই নদী, কিন্তু একটা এখানে তৈরি করেছে, একটা এখানে তৈরি করেছে, এখানে তৈরি করেছে, এখানে তৈরি করেছে। তো এটাকে বলা হয় ক্যাটারাক্ট, ঠিক আছে, সরি কাস্কেড। আর ক্যাটারাক্ট মানে তো হচ্ছে একসঙ্গে অনেকটা জল প্রবাহিত হবে। যেমন এটা ভিক্টোরিয়া জলপ্রপাত, ঠিক আছে, নায়াগ্রা জলপ্রপাত। এই যে এগুলো আছে, এগুলোতে প্রচুর জল একসঙ্গে প্রবাহিত হচ্ছে, মানে জলে জল আর কি, সেটা হচ্ছে ক্যাটারাক্ট। এবার প্রপাতকূপ আছে। প্রপাতকূপ থেকে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে প্রপাতকূপ কোথায় তৈরি হয়। তো এটা তো জলপ্রপাতের নিচের দিকে যে গর্তটা হয় সেটাই প্রপাতকূপ, কিন্তু পরীক্ষা আসে কোন প্রক্রিয়ায় প্রপাতকূপ তৈরি হয়। তাহলে মনে রাখতে হবে জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে তৈরি হয় ওটা, জলের প্রবাহের আঘাতে। আর মন্থকূপটা হয় অবঘর্ষ কাজের ফলে। এই দুটা থেকে এটাই কোশ্চেন আসে পরীক্ষায় মেইনলি, যে মন্থকূপ কোন কাজের ফলে আর প্রপাতকূপ কোন কাজের ফলে, তো এটা জানাই আছে। এটা হচ্ছে মন্থকূপ। এই ছবিটা আমার নিজের তোলা, দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এবার আছে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম আছে কিছু কিছু। একটা যে পলল শঙ্কু, মানে পাহাড় থেকে যখন নদীটা সমভূমিতে আসবে, তো অনেকগুলো পলি টলিগুলো এসে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করবে, সেটাকে কিন্তু পলল শঙ্কু বলা হয়। যেমন খুব ইম্পর্ট্যান্ট উদাহরণটা যে ভারতের কোশি নদীতে দেখা যায়, মানে কোশি নদীর পলল শঙ্কুটা অনেক বড় আর কি, ঠিক আছে। পলল বেজনী হচ্ছে এই পলল শঙ্কু মিলে যখন হাত পাখা আকৃতির এরকম শেপের একটা তৈরি করবে, ঠিক আছে, তখন তাকে পলল বেজনী বলা হয়। ছবিগুলো এই জন্য দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। প্লাবনভূমি আর স্বাভাবিক বাদ তো সবাই জানেই। প্লাবনভূমি মানে যে প্লাবিত হয়ে যে ভূমিটা তৈরি করছে, আর স্বাভাবিক মানে এই যে জায়গাটা দুই পাশে নুড়ি কাকর বালিগুলো জমা হয়ে তৈরি করবে। এই প্লাবনভূমি থেকে একটা কোশ্চেন আসতে পারে এরকম, যে পাশাপাশি একটা প্লাবনভূমি আরেকটা প্লাবনভূমি আরেকটা প্লাবনভূমি এরকম করে যখন বিশাল প্লাবনভূমি হয়ে যাবে, তখন সেটাকে ক্রিপ প্যান প্লেন বলেছেন, ঠিক আছে। বসু অ্যান্ড মাইতির বইটাতে আছে এটা, কথাটা আমি বলিনি। তো পাশাপাশি অনেকগুলো প্লাবনভূমি মিলে তৈরি হয় প্যান প্লেন। দেখো এই লাইনটা আসতেই পারে পরীক্ষায়। নদীবাঁক, তো নদীবাঁকের ইংরেজি হচ্ছে মিয়েন্ডার। তো মিয়েন্ডার একটা তুর্কিতে একটা নদী আছে যার নাম হচ্ছে মিয়েন্ডার। এই যে নদীটা, এটাই হলো মিয়েন্ডার্স নদী। অনেকগুলো বাঁক আছে। তো এরকম এর নামানুসারেই পৃথিবীতে কোনো নদীতে যদি বড় বড় বাঁক দেখা যায়, তাহলে তাকে মিয়েন্ডার্স বলে, ঠিক আছে। তারপর হচ্ছে অক্সবো লেক, তো আমরা জানি যে চলে গেল এরকম ঘোড়ার খুরের মতো হলো, এটা হচ্ছে অক্সবো লেক। তারপর চলে আসবো বদ্বীপ। তো বদ্বীপের আবার ভাগ আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত যতগুলো নদীতে পড়ালাম সব থেকে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো গঙ্গা ব্রহ্মপুত্র নদের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, তো জানি আমরা। বদ্বীপকে মেনলি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাসপেট বদ্বীপ বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ, যার সামনের দিকটা খুব তীক্ষ্ণ।
ধনুকাকৃত বদ্বীপ মানে এরকম ধনুকের মতো, এই যে এরকম আর কি, আর নদীটা এরকম করে আসছে এদিক থেকে, এটা হচ্ছে সমুদ্র আর এদিকটা হচ্ছে নদী, তো এরকম লাগবে দেখতে, তো সেটা হচ্ছে ধনুকাকৃত। আর একটা হচ্ছে পাখির পায়ের মতো, যেমন মিসিসিপি আর কৃষ্ণা নদীর বদ্বীপ, ঠিক আছে, মেক্সিকো উপসাগরে পড়েছে যেটা। তারপর ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ একে আবার ফ্যান বলে, ফ্যান মানে ওই যে পলল বেজনির মতো দেখতে, এটা আর এটা অনেকটা একই রকম দেখতে, ওই জন্য অনেক সময় বলে যে এটা বেজনি বদ্বীপ। আবার জিহ্বার মতো মনে হয়, যে জীবের মতো মানুষের যে জীবটা সেরকম মনে হয়, ওই জন্য অনেক সময়কে লোবেট ডেল্টাও বলা হয়। তো যেমন নীল আছে, পো আছে, হোয়াংহো আছে, রোন, নাইজার, মহানদী, গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আর তীক্ষ্ণাগ্রর মধ্যে আছে ইতালির টাইবার, স্পেনের এব্রো, এই উদাহরণগুলোই দেয়, বেশি উল্টাপাল্টা উদাহরণ দেয় না, যেগুলো টেক্সট বইয়ে থাকে ওগুলোই উদাহরণ দেয় মোটামুটি। তো এটা হচ্ছে কাসপেট, মানে এই যে সামনের দিকটা তীক্ষ্ণ, এটা পাখির পায়ের মতো এরকম ছোটো 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 ভাগ, আর এই যে এটা হলো ইয়ের মতো, কি বলে যে ধনুকের মতো, ধনুক আকৃতি বদ্বীপ। এবার আছে খাড়ি। নদী যদি কোনো জায়গায় বদ্বীপ না তৈরি করে তখন সেটা খাড়ি তৈরি করে। খাড়িটা কি, অর্থাৎ নদীর জলটা এরকম করে যখন যাচ্ছে, তো সমুদ্রের জলটা, মানে নদীটা তো বদ্বীপ তৈরি করেনি, ফলে জোয়ারের সময় সমুদ্রের জলটা একদম এদিকে প্রবেশ করে। এর একটা সুবিধাও আছে, যেমন আমাদের যে নর্মদা নদী আছে, সেই নর্মদা নদীতে যখন এরকম জোয়ার হয়, ফলে নদীর জলটা ধীরে ধীরে একদম নদীর ভিতরে ঢুকে যায়, তখন বড় বড় জাহাজগুলো কিন্তু তাই সেই জলটাকে জলের উপর দিয়ে করে একদম ভারতের ভিতরের দিকে চলে আসে অনেকটা, এবং ঠিক ওখানে জিনিসপত্র নামায় টামায়, আবার যখন আবার জোয়ার হয় তখন আবার পুনরায় সেই জলের মধ্য দিয়ে চলে আসে। আর যদি জোয়ার ভাটা না হতো বা সমুদ্রের জলটা যদি না যেত, তাহলে কি করতে হতো, এখানে আগে মালগুলো নামাতে হতো, এখান থেকে আবার গাড়িতে করে নিয়ে যেতে হতো, তো খরচটা একটু বেড়ে যেত, এটাই। তারপরে সুন্দরবনে কয়েকটা দ্বীপ আছে, নিউমুর, ঘোড়ামারা আর লোহাচোরা। এর থেকে একটা কোশ্চিন আসে, দুটা কোশ্চিন খুব আসে, একটা হচ্ছে কোন আইল্যান্ডটা ভ্যানিসিং আইল্যান্ড নামে পরিচিত, তো ভ্যানিসিং আইল্যান্ড বলা হয় লোহাচোরাটাকে, কারণ এটা ভ্যানিস হয়ে গেছে, হারিয়ে গেছে বর্তমানে, ঠিক আছে, মানে জলের তলায় ডুবে গেছে। আর একটা কোশ্চিন আসে যে কোন আইল্যান্ডটা 2004 সালের সুনামিতে ডুবে গেছে, তো সেটা হচ্ছে নিউমুর। নিউমুর থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে নিউমুরকে ভারত দাবি করছিল যে এটা আমাদের, আর বাংলাদেশ দাবি করছিল যে আমাদের, ওই জন্য ভারতের নাম দিয়েছে পূর্বাশা, আর হচ্ছে বাংলাদেশের নাম দিচ্ছে দক্ষিণ তালপট্টি, অর্থাৎ উত্তরের দিকে একটা তালপট্টি নামে একটা দ্বীপ আছে ওদের, এটা তার দক্ষিণে অবস্থিত, ওই জন্য বলছে এটা দক্ষিণ তালপট্টি। তো নিউমরিটি দুটো নাম, একটা পূর্বাশা, একটা দক্ষিণ তালপট্টি, এটা কিন্তু 2004 সালের সুনামির সময় ডুবে গেছে। আর ঘোড়ামারা, যেটা ঘোড়ামারার 48% ডুবে গেছে, আর ভ্যানিসিং এটা তো পুরো ভ্যানিস হয়ে গেছে, যেটা লোহাচড়া। এই ঘোড়ামারা আর লোহাচড়া যে দুটা দ্বীপ আছে, এটা মূলত হুগলি নদীর মোহনার দিকে অবস্থিত। এখানে আমি ছবিও দিয়েছি, এই যে ছোট্ট একটা নদী, ঠিক আছে, দ্বীপ, এটা ঘোড়ামারা। আর এটা হচ্ছে ধরে নেওয়া হয় যে এই যে বর্ডারটা, এদিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে ইন্ডিয়া, তো এটা বাংলাদেশের ম্যাপ, ইন্ডিয়ার কোনো ম্যাপ পেলাম না, ওই জন্য দিলাম। বাংলাদেশ এরকম করে দেখিয়েছে, ইন্ডিয়া থোড়েই বাংলাদেশের দিকে দেখাবে। এই যে সাউথ তালপট্টি, এই যে তালপট্টি আছে তার দক্ষিণে আছে, ওই জন্য বলছে এটা সাউথ তালপট্টি, এটা আমাদেরই। আর এই ইন্ডিয়া মনে করছিল যে মুর আইল্যান্ড আছে, মুরের পাশে আর একটা আছে, ওই জন্য নিউ মুর, পরে আবার নাম চেঞ্জ করে বললো যে না, ওটার নাম দিব পূর্বাশা। তো যাই হোক, পূর্বাশার সাউথ তালপট্টি এটা কিন্তু ধীরে ধীরে ডুবে গেছে, এখানে মানুষ বসবাস করে না আর কি। এবার আছে নদীর প্রকৃতি, পৃথিবীর দীর্ঘতম নদী কী, তারপরে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোথায় আছে এগুলোও দিয়েছি, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, তারপরে জল সব থেকে বেশি যায় আমাজনে, এগুলো তো জানা আছে। যদি যুগ্মভাবে ধরি, যুগ্মভাবে মানে দুটা নদী মিলে, তাহলে মিসিসিপি, মিসৌরি কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী হবে, দীর্ঘতম নদী হবে। জলপ্রপাতও দেওয়া আছে, যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, বৃহত্তম জলপ্রপাত, ঠিক আছে। এগুলো একটু সবাই চেক করে নিয়েও পড়তে পারো, এই নামটা, এগুলোর নাম তো আমি শুনিনি, বইয়ে পেলাম ওই জন্য। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত খন, আমি চেক করাই অত চেক করে নিই, খালি এটা ঠিক হবে, উচ্চতমটা শিওর। পৃথিবীর সুদূরতম জলপ্রপাত নায়গ্রা, আর এটা হচ্ছে কুন্তিকল হয়েছে, কুঞ্চিকল হবে, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফিতে ওগুলো জলপ্রপাত সব ভালো করে পড়বো আরও, ইন্ডিয়ারগুলো যেগুলো, কিন্তু বিদেশেরগুলো তো আর পড়বো না। এরপরে একটা টার্ম আছে রেজুভেনেশন, যেটা কিন্তু সিলেবাসে উল্লেখ করে দিয়েছে আলাদা করে, রেজুভেনেশন, যার বাংলা অর্থ হচ্ছে পুনর্যৌবন লাভ, ঠিক আছে, পুনর্যৌবন লাভ। তো পুনর্যৌবন লাভ কী, অর্থাৎ নদী পুনরায় যখন যৌবন অবস্থা ফিরে পায়, অর্থাৎ নদী একদম বার্ধক্য পর্যায়ে এসে যেমন মানে নদীর গতিবেগ কমে যাবে ইত্যাদি ইত্যাদি হবে, কিন্তু হঠাৎ করে যদি গতিবেগ বেড়ে যায়, ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, তাহলে সেই বিষয়টাকে আমরা রেজুভেনেশন বলি। এটা তিন প্রকারের হয়, একটা ডায়নামিক, একটা ইওস্ট্যাটিক, একটা স্ট্যাটিক। তো ডায়নামিকটাকে অনেক সময় আইসোস্ট্যাটিক রেজুভেনেশনও বলা হয়,
আর ইউস্ট্যাটিকটা হচ্ছে তো ইউস্ট্যাটিকই, আর স্ট্যাটিক আলাদা। তো ডাইনামিকটা কি, তো মেইনলি কী কারণে তৈরি হয় সেটার উপর ভিত্তি করে এটা। তো বলছে যদি আপলিফমেন্ট ইন দ্য ল্যান্ড মাস, অর্থাৎ এই যে এখানে সমুদ্র আছে, এবার এদিকে এরকম করে একটা নদী আছে, নদীর এই দিকের ভূমিরূপটা হঠাৎ করে যদি উঁচু হয়ে যায়, তাহলে কী হবে, তাহলে নদীটা দ্রুত গতিতে এদিকে আসবে। তো সেই ধরনের রেজুভেনেশনকে বলা হয় আইসোস্ট্যাটিক রেজুভেনেশন। কিংবা টিল্টিং অফ দ্য ল্যান্ড, অথবা এই যে ভূমিটা আগে সমান ছিল, এখন কোনো কারণে হঠাৎ চ্যুতি হলো নিচের দিকে, এটা একদম এরকম করে ঢালু হয়ে গেল সামনের দিকে, ঠিক আছে। লোয়ারিং আউটলেট, অর্থাৎ নিচ থেকে কোনো আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলো, এসে এই দিকটা উঁচু করে দিল। অর্থাৎ সিম্পল কথায় যদি আমরা ভাবি, স্থলভাগের পরিবর্তনের কারণে, অর্থাৎ এই যে সমুদ্র উপকূলে আর কি, সমুদ্রের পাশে যে স্থলভাগটা আছে, স্থলভাগের পরিবর্তনের কারণে যদি নদীর পুনর্জীবন লাভ হয়, তাহলে সেটাকে ডাইনামিক বা আইসোস্ট্যাটিক রেজুভেনেশন বলবো। আর এটা থেকে একটা কোশ্চেন আসে পরীক্ষায়, যে এটা কিন্তু লোকালি দেখা যায়, মানে গোটা বিশ্বব্যাপী একসঙ্গে এরকম পরিবর্তন হয় না, ঠিক আছে। কিন্তু ইওস্ট্যাটিক যেটা, এটা কিন্তু হোল ওয়ার্ল্ডের একসঙ্গে হয়, মানে ইন্ডিয়াতেও হচ্ছে, তো বাকি সব জায়গায় এরকম পরিবর্তন একসঙ্গে লক্ষ্য করা যাবে, ঠিক আছে। যেমন সমুদ্রের জলের যদি উত্থান হচ্ছে, সমুদ্রের জলের উত্থানের ফলে পুনর্জীবন লাভ হলে, তো সমুদ্রের জলের উত্থান কি খালি ভারতের উপকূলেই হচ্ছে? সব জায়গায় হচ্ছে। কিন্তু এই টিল্টিং বা আপলিফমেন্ট ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো, এগুলো গোটা পৃথিবী জুড়ে হয় না কখনো, পৃথিবীর এটা কোনো একটা অংশে হতে পারে। ওই জন্য বলছে এটা লোকালি হতে পারে, কোনো একটা দেশের মধ্যেই হতে পারে, কিন্তু এই ইওস্ট্যাটিকটা কিন্তু বিশ্বব্যাপী হবে। এটা আমি এরকম করে মনে রাখছি, আই ফর ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া জুড়ে খালি হবে, আর ই ফর আর্থ, মানে গোটা পৃথিবী জুড়ে হবে, তার মানে আর্থটা বড়। তো আর্থ রেজুভেনেশনটা কি, চেঞ্জ ইন দ্য সি লেভেল, এটাই আসল কথা এর। যদি জলভাগ, এই যে সমুদ্রের জলভাগ আছে, এই জলভাগের বিভিন্ন পরিবর্তনের কারণে যদি নদীর পুনর্জীবন লাভ হয়, তখন তাকে বলা হচ্ছে ইওস্ট্যাটিক পুনর্জীবন লাভ। ফর এক্সাম্পল, হঠাৎ করে নদীর জলটা বেড়ে গেল, এই সমুদ্রের জলটা বেড়ে গেল, সেটা অনেক কারণে হতে পারে, যে বরফের গলন হতে পারে, প্রচুর বৃষ্টিপাতের কারণে হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে। ফলে আগে সমুদ্রের জলটা যে এতটা ছিল, এই জলটা এখন এত দূর পর্যন্ত চলে আসবে। তাহলে এই যে নদীটা প্রবাহিত হচ্ছিল, এর তো এখানে গিয়ে শেষ হওয়ার কথা, তার আগেই শেষ হয়ে গেল। তার মানে তার কি, মানে পুনর্জীবন লাভের মধ্যে একটা কী যে বললাম, ভুলেই গেলাম আমি, ঠিক আছে। তো কী বললাম আমি, চেঞ্জ ইন দ্য সি লেভেল, অর্থাৎ এই সি লেভেলের কারণে হয় ডায়াস্ট্রাফিক ইভেন্ট, যেমন সি ফ্লোর রাইস, তারপর এবার সমুদ্র পৃষ্ঠের উত্থান, এরকম এগুলো ব্যাপার, রাইস অফ কোস্ট, গ্লেসিয়েশন ইন সি লেভেল, অর্থাৎ এই যে বরফের গলন, এগুলোর কারণে। তো মেইনলি মনে রাখতে হবে এটাই, যে সমুদ্রের পরিবর্তনের কারণে, সমুদ্র জলের পরিবর্তনের কারণে যে পুনর্জীবন লাভটা হয়, সেটাকে বলা হয় ইওস্ট্যাটিক পুনর্জীবন লাভ, ঠিক আছে। আর যদি স্থলভাগের উত্থান বা পতনের কারণে পুনর্জীবন লাভ হয়, সেটা হলো ডাইনামিক বা আইসোস্ট্যাটিক পুনর্জীবন লাভ। এটা গোটা বিশ্বব্যাপী হবে, এটা একটা লোকালি হবে। এবার এই দুটা পুনর্জীবন ছাড়াও আরও এক প্রকারের পুনর্জীবন আছে, যেটাকে বলা হয় স্ট্যাটিক পুনর্জীবন লাভ। অর্থাৎ এক্ষেত্রে স্ট্যাটিক মানে কি, স্থিতিশীল। এক্ষেত্রে না ল্যান্ড মাসের উত্থান পতন হবে, না সমুদ্রের জলরাশির উত্থান পতন হবে, দু জায়গায়ই থাকবে। তা সত্ত্বেও তাদের মধ্যে পুনর্জীবন লাভ হতে পারে। কিভাবে হতে পারে? যেমন ডিক্রিজ ইন রিভার লোড, অর্থাৎ নদীর মধ্যে যে নুড়িকাকর বালিগুলো আছে, এগুলোর পরিমাণ যদি কেউ তুলে নেয়, যেমন নমামি গঙ্গা, এরকম অ্যাকশনগুলো যে নেওয়া হচ্ছে, তো তুলে নিলে কী হবে, নদীর জলটা দ্রুত গতিতে প্রবাহিত হবে, এবং সেই বার্ধক্য পর্যায়ে গিয়ে নদী একদম দ্রুত ক্ষয় করে দেবে। তো এটা হতে পারে। কিংবা হঠাৎ করে যদি নদীর মধ্যে জলের পরিমাণটা বেশি হয়ে যায়, যেমন হেভি রেইনফল হলো, স্নো মেল্টিং হলো, এগুলো কারণ হলো, ঠিক আছে। কিংবা ইনক্রিজ ইন ওয়াটার ডিউ টু দ্য রিভার ক্যাপচার, কিংবা কোনো একটা নদী ছিল, সে তার পাশের রিভারটাকে ক্যাপচার করে নিল। এই ইত্যাদি সবগুলো কারণে কিন্তু কোনোটাতেই লেখা নাই যে সমুদ্র পৃষ্ঠের উত্থান পতন হলো নাকি স্থলভাগের উত্থান পতন হলো। তার মানে সমুদ্র পৃষ্ঠের উত্থান পতন হলে সেটা ইওস্ট্যাটিক, স্থলভাগের উত্থান পতন হলে সেটা আইসোস্ট্যাটিক, আর দুটাই যদি সমান থাকে তাও পুনর্জীবন লাভ হয়, তাহলে সেটা হচ্ছে স্থিতিশীল বা স্ট্যাটিক পুনর্জীবন লাভ, ঠিক আছে। এবার এই পুনর্জীবন লাভের ফলে কিছু ভূমিরূপ তৈরি হয়, এটা তো সবাই জানেই মোটামুটি। নিক বিন্দু, যে হঠাৎ করে যে জলতলের পার্থক্য হলো, এখানে এই বিন্দুটাকে বলা হয় নিক বিন্দু। মানে আগে নদীটা এরকম করে প্রবাহিত হচ্ছিল, এবার এই জায়গায় একটু নিচু হয়ে গেল, আগে এরকম করে গেছিলো, তো এই বিন্দুটাকে বলা হয় নিক বিন্দু। হ্যাঙ্গিং ভ্যালি হবে, এই ভ্যালিটা এই ভ্যালির উপর ঝুলে থাকবে, এরকম মনে হতে পারে। হঠাৎ করে জলপ্রপাতও তৈরি হতে পারে, জলের পরিমাণ বেড়ে গেলেও এই জায়গায় একটা জলপ্রপাত তৈরি হতে পারে। অলরেডি এরকম জলপ্রপাত কিছু কিছু হয়েছে, যেমন কাঞ্চি নদীতে 10ম জলপ্রপাত, সুবর্ণরেখাতে হুডরু জলপ্রপাত, গঙ্গা নদীর মিলনস্থলে জোনা জলপ্রপাত, এগুলো কিন্তু এরকম নিক বিন্দুতেই তৈরি হয়েছে। তারপরে অনেক সময় হ্রদ জলাশয় হতে পারে, এই জায়গায় জল জমে,
ভ্যালি ইন ভ্যালি হতে পারে, মানে আগে জলের পরিমাণ ছিল, আগে নদীটা এরকম ভ্যালি দিয়ে প্রবাহিত হচ্ছিল, আগে আগে মানলাম এই ভ্যালি দিয়ে প্রবাহিত হতো, এবার জলের পরিমাণ বেড়ে গেল, ফলে নদীটা আরও সেই ভ্যালির মধ্যে ক্ষয় করতে শুরু করলো। তার মানে ভ্যালি তো ছিল আগে, ইন ভ্যালি, তার মানে ভ্যালির মধ্যে ভ্যালি, উপত্যকার মধ্যে উপত্যকা। রিভার টেরাস অর্থাৎ নদী মঞ্চ, এই যে এরকম ভ্যালি ইন ভ্যালির ফলে দুই পাশে মঞ্চ মঞ্চ তৈরি হবে। কর্তিত নদীবাগ, কর্তিত নদীবাগ মানে হচ্ছে এই যে পৃথিবীর বৃহত্তম কর্তিত নদীবাগ এটা, ঠিক আছে। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এই কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন কি এটা, কিসের ছবিটা দিলাম আমি এটা, হ্যাঁ কলোরাডো নদীরই তো, তাই আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো প্রথম এই যে নদী ইনসাইড মিয়ান্ডার কথার অর্থ হচ্ছে কর্তিত নদীবাগ, অর্থাৎ নদী বাঁক মানে কি আমরা বুঝি, নদী বাঁক মানে নদী যখন বেঁকে যাবে তখন নদীর মধ্যে কিন্তু অত জল থাকবে না, বা নদীটা অত কিন্তু নদী এমনি বেঁকে গেছে, যে সামান্য বাধা পেলেই নদীটা বেঁকে গেছে এরকম, তার মানে নদীর মধ্যে জল ছিল না, ফলে এই জায়গায় কিন্তু অত গর্ত হবে না। কিন্তু হঠাৎ করে নদীর যদি পুনর্জীবন লাভ হয়, তাহলে সেই বাঁকের মধ্যে অনেক গর্ত করতে করতে কিন্তু নদীটা প্রবাহিত হবে, যেটাকে বলা হয় কর্তিত নদীবাগ। এই কর্তিত নদীবাগ দুই প্রকার, যেটা থেকে কোশ্চিন পরীক্ষায় আসে, যে দিয়ে দিল ইনট্রেঞ্চ মিয়ান্ডারিং বা এই যে এটা, কিংবা দিয়ে দিল ইনগ্রোন মিয়ান্ডারিং অর্থাৎ অসম খারাপার, এটার নাম বাংলাটা দিলে তো সিম্পল, ওই জন্যই বাংলাটা দিবে না, দিলে ইংলিশটাই বাংলায় বানান করে দিবে, ঠিক আছে, চালাক আছে। তো এই যে এটা আছে ইনট্রেঞ্চ মিয়ান্ডারিং, এখানে কি হবে যে দুই পার্টটা সমান করে ক্ষয় হবে, অর্থাৎ এই দিকে আর এই দিকে সমান করে ক্ষয় হবে, তো সেটাকে বলবো এটা সম খারাপারযুক্ত মিয়ান্ডার। আর যদি দুই পার্টটা সমান করে না হয়, অসমান হয়, তাহলে কি বলবো, তাহলে সেটাকে বলবো ইনগ্রোন, যেমন এটা কিন্তু ইনগ্রোন হয়েছে, এদিকে একটু খাড়া আছে, এদিকে একটু বেশি ক্ষয় হয়েছে, নাকি সমান লাগছে, কী লাগছে আমি জানি না, কিন্তু এরকমই ব্যাপারটা, যদি অসমান হয় তাহলে সেটা ইনগ্রোন, আর যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে এন্ট্রান্সড, ঠিক আছে। এটা হয়ে গেল, মেরিনটা আমি পড়িয়েছিলাম, কারো কোনো অসুবিধা হলে বলতে পারো, ঠিক আছে, আমি আজকে একটু দ্রুত পড়াই দেবো, কারণ এগুলো সবার জানা আছে, কিছু কিছু যেগুলো কনসেপ্ট হয় সমস্যা, এগুলো আমি বলে দিচ্ছি তাহলে, বা যেগুলা থেকে কোশ্চিন আসে। এই কাস্ট ভূমিরূপ, এবার কাস্ট ভূমিরূপ থেকে একটা তো আসতে পারে এরকম যে কাস্ট শব্দটা কী শব্দ, তো এটা একটা স্লেভ শব্দ আর কি, ঠিক আছে, যার অর্থ হচ্ছে এটাই দিতে পারে, বেয়ার স্টোনি গ্রাউন্ড। ক্রাস শব্দটা জার্মান ভাষার কাস্ট বলে, আচ্ছা ক্রাসটাকেই জার্মান ভাষায় আবার কাস্ট বলে, তো জার্মান ভাষা বলতে পারি। এবার এখান থেকে যেটা কোশ্চিন আসে সেটা হচ্ছে কোথায় দেখা যায়, এগুলো তো আসেই, এই যে এটা থেকে একটা কোশ্চিন আসে খুব, ঠিক আছে, যে কাস্ট অঞ্চল গড়ে ওঠার শর্ত, এটা থেকে কোশ্চিন খুব দেখেছি আমি। তো বিশুদ্ধ চুনাপাথরযুক্ত অঞ্চলে হতে পারে, বৃষ্টিবহুল অঞ্চলে 30 সেমির বেশি যদি বৃষ্টিপাত হয় তাহলে হতে পারে, সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উঁচুতে হতে হবে, প্রবাহমান ভৌমজল থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট, মাটির নিচ দিয়ে কিন্তু ভৌমজল না থাকলে হবে না, উন্মুক্ত ভূপৃষ্ঠ হতে হবে, ভূপৃষ্ঠটাতে উপর যদি গাছপালা টালা থাকে তাহলে হবে না, স্বল্প উদ্ভিদ আচ্ছাদিত হতে হবে, অর্থাৎ বেশি উদ্ভিদ থাকলে হবে না। তাহলে পরীক্ষা দিতে পারে এর মধ্যে কোনটাতে নাও হতে পারে। এবার এই যে কাস্ট রিজিয়ান, এটা সর্বপ্রথম দেখা গেছিলো সার্বিয়া, মন্টেনিগ্রো আর বসনিয়া হার্জেগোভিনা নামক দুটা দেশের আড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে। পড়েছিলাম ভূমধ্য সাগরের সঙ্গে একটা লাগোয়া এরকম করে সাগর ছিল, যেটা নাম হচ্ছে আড্রিয়াটিক সাগর, আর এদিকেও একটা সাগর ছিল যেটা নাম হচ্ছে ব্ল্যাক সাগর, ঠিক আছে, দুটা স্তমাস দ্বারা বিচ্ছিন্ন, মাঝখানে আর একটা ছিল মারমারা সাগর, ব্ল্যাক সাগর, ঠিক আছে। তো এই আড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে প্রথম এটা দেখা যাচ্ছিল, তারপর থেকে বিশ্বের যে জায়গায় দেখা যায় সেই জায়গায়ই হবে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন, এটা বানানটা এরকম হয়ে গেছে কিন্তু বানানটা হবে বয়লয় হুস্যু, তো ব্লু মাউন্টেন কিসের উদাহরণ, তো ব্লু মাউন্টেন একটা কাস্ট অঞ্চলের উদাহরণ। তারপর জামাইকার ককপিট দিয়ে দিল কিসের উদাহরণ, ঠিক আছে। উত্তরাখণ্ডের দেরাদুনে দেখা যায়, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, মধ্যপ্রদেশের পাঁচমারি, মেঘালয়ের চেরা, এগুলো তো জানাই আছে, চেরাপুঞ্জি। তারপরে এখানে ল্যান্ডফর্ম আছে টেরা রোজা, আমি জাস্ট ল্যান্ডফর্মগুলো বলে দিচ্ছি। টেরা রোজা মানে হচ্ছে এরকম লাল মাটি, অর্থাৎ প্রচুর যদি বৃষ্টিপাত হয় তাহলে কী হবে, সব কিছু ধুয়ে নিচে চলে যাবে বা গলে যাবে সমুদ্র জলে, বাকি লৌহ অক্সাইডটা পড়ে থাকবে, ফলে এরকম করে লালচে একটা মৃত্তিকা তৈরি হবে, যেটাকে এখানে টেরা রোজা বলা হয়। আরেকটা আছে গ্রাইক্স আর ক্যারেন আর ক্লিনস, এগুলো তো কী হয় এরকম করে গর্ত তৈরি হয়, গর্ত, তো এই যে গর্তগুলো তৈরি হলো, যেগুলো গর্তগুলো হলো সেই গর্তগুলোকে বলা হচ্ছে গ্রাইক্স, ঠিক আছে। আর তার পাশে যে এরকম উঁচু অংশটা সেটাকে বলা হচ্ছে ক্লিনস। তো ক্লিনস তো নামই, কিন্তু এই গ্রাইক্স নামটা এক এক জায়গায় এক এক রকম, যেমন ইংল্যান্ডেকে গ্রাইক্স বলা হয়, জার্মানিতে একে ক্যারেন বলা হয়, আর ফ্রান্সে একে ল্যাপিস বলা হয়। তো ইংল্যান্ডে হস্যই আছে, গ্রাইক্সেও হস্যই আছে, এরকম মনে রাখবো। জার্মানিতে ন আছে, কারেনেও ন আছে, ল্যাপিসে ফ্রান্সে স আছে, ল্যাপিসেও স আছে, তো এমনি মনে রাখা সিম্পল।
দিয়ে দিতে পারে যে কোথায় কী নামে পরিচিত, দিতেই পারে, বলা যায় না। সোয়ালো হোল আর সিঙ্ক হোল মানে হচ্ছে এই যে এরকম করে ভূপৃষ্ঠের উপরে যে গর্তগুলো দেখা যাবে সেটা সোয়ালো হোল, আর এর ভিতরে যে ভূমি মানে মানে লম্বা গর্তটা থাকবে সেটা হলো সিঙ্ক হোল। সোয়ালো হোল কথার অর্থ হচ্ছে গর্তের খোলা মুখটা, মানে উপর থেকেই যেটা, ওটা সোয়ালো হোল। আর সিঙ্ক হোল মানে হচ্ছে ভিতরের দিকের নামটা। আর এটাই যখন বড় হয়ে যাবে তখন তাকে ডোলাইন বলে। ঠিক আছে, তো এগুলো তো জানি, মোটামুটি জানে। দ্রবণ পেন আবার ওরকমই, ওভালা পোল যে হামস থেকে একটা কোশ্চেন আসে যে হামস রায়পুর জেলায় কী নামে পরিচিত, তো রায়পুর জেলাকে রাবণ ভাটা বলা হয়। হামস কিছুই নয়, যে বড় বড় গর্ত তৈরি হয়, এই বড় বড় গর্তের মধ্যে ছোটো ছোটো পাহাড়, এদেরকে বলা হয় হামস, যেটাকে ছত্তিশগড়ে রাবণ ভাটা নামে জানা হয়। পোনোর্স মানে হচ্ছে একটা সুরঙ্গ পথ, এরকম যখন সোয়ালো হোল সিঙ্ক হোল মিলে যখন এরকম একটা সুরঙ্গ পথ তৈরি হবে সুরঙ্গের মতো, তখন সেটাকে পোনোর্স বলা হয়। শুষ্ক আর অন্ধ উপত্যকা কী? শুষ্ক আর অন্ধ উপত্যকা হচ্ছে এরকম যে নদীর জলটা হঠাৎ করে যাচ্ছে এরকম করে মাটির উপর দিয়ে গিয়ে, এই জায়গায় অনেক সোয়ালো হোল সিঙ্ক হোল ইত্যাদি ইত্যাদি আছে, ফলে জলটা কী হলো এর মধ্যে দিয়ে প্রবেশ করলো। তো প্রবেশ করলে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার উপরটাকে শুষ্ক করে দিল, তো এটাকে বলা হয় শুষ্ক উপত্যকা। আর এই যে অঞ্চলটা অর্থাৎ এর ঠিক আগের অঞ্চলটা যেখানে জলটা ছিল সেটাকে বলা হয় অন্ধ উপত্যকা। এর নামটা করা হয়েছে এই জন্য কারণ কোনো অন্ধ মানুষই এরকম যাবে গর্তগুলোর উপর দিয়ে, তো নদীটা দেখছে যে সামনে অনেক গর্ত আছে তাও কেন গেল, সুতরাং সে অন্ধ, ওই জন্য সামনের অংশটার নাম অন্ধ উপত্যকা। কাস্ট জানালা হচ্ছে চুনাপাথরের যে গুহা তৈরি হয়, গুহার উপরে যে গর্তগুলো এরকম থাকে সেটা কাস্ট জানালা। এটা ইয়ের মধ্যেও দেখা যায়, কি বলে যে সমুদ্রের তরঙ্গের ফলে, ওখানে এটার নাম ব্লো হোল, দুটা প্রায় একই রকম জিনিস। এছাড়া আরও কিছু কিছু ভূমিরূপ আছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম কয় প্রকার, তো ডিপোজিশনাল ল্যান্ডফর্ম হচ্ছে 3 প্রকারের হয়। একটা হচ্ছে ড্রিপ স্টোন, মানে ফোটা ফোটা আকারে পড়ে পড়ে তৈরি হবে, ড্রিপ শব্দের অর্থ ফোটা। একটা হচ্ছে ফ্লো স্টোন, ফ্লো মানে হচ্ছে প্রবাহ, মাস ওয়াশিংয়ে বলেছিলাম আমি। তো ফ্লো গুহার মধ্যে ফ্লো প্রবাহিত হয়ে কিছু ভূমিরূপ তৈরি করবে এরকম। আর একটা হচ্ছে রিম স্টোন, রিম হচ্ছে উপচে পড়া, মানে বালতির মধ্যে জল ঢালতে থাকবো তাহলে জলটা যেমন উপচে পড়ে সেরকম উপচে পড়ে কিছু ভূমিরূপ তৈরি হয়। তো এইরকম 3 প্রকারের ভূমিরূপ তৈরি হয়। তো ড্রিপ স্টোন যেগুলো সেখানে আবার এটা অনেক প্রকারের ভূমিরূপ তৈরি করে, যেমন উপর দিকে যেটা ঝুলতে থাকে সেটা স্টেলাকটাইট। স্টেলাকটাইট যদি এরকম একটু বাঁকানো হয়ে যায়, হেলানো হয়ে যায়, তাকে হেলিকটাইট বলবো। আর নিচ থেকে যেটা বাড়তে থাকে সেটা স্টেলাকমাইট। এটা যদি আবার একটু বেঁকে যায় তাহলে তাকে হেলিকমাইট বলবো আর কি, হেলে গেলে হেলিকমাইট। গোলাকার হলে গ্লোবুলাইট, আর হচ্ছে ফুলের পাপড়ির মতো যদি হয় তাহলে তাকে অ্যান্থোডাইট বলে। তো এগুলো জিনিস সবার মোটামুটি জানা, ছবি টবিগুলোও দিয়েছে এখানে কিছু আছে, কোনটা বড় গুহা কোনটা কী, এগুলা কোশ্চেন দেয় না সচরাচর, এখান থেকে তো এরকম কোশ্চেন তো দেখি না আমি যে কোনটা বড় কী। এবার আছে গ্লেসিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। ঠিক আছে, তো গ্লেসিয়াল থেকে এটা মনে রাখা যায় যে প্রথমে হবে নিভে, মানে একদম ওই ক্ষুদ্র ক্ষুদ্র দানা পড়বে আর কি, তারপর নিভে হতে হতে ওটা একটু মোটা হয়ে ফান হবে, ফান হতে হতে আইস হবে। অর্থাৎ প্রথমে এরকম করে পড়লো যে তুষারপাত হচ্ছে জমছে জমতে 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 যখন এটা অনেক বড় মোটা হয়ে গেল তখন সেটাকে ফান বলবো। এটা যখন আরও অনেক মোটা হয়ে গেল, ধীরে ধীরে একদম জমে গেল, একে অপরের সঙ্গে লেগে গেছে, তখন সেটা হলো আইস, এবং সেটাই যখন বহমান হবে তখন সেটাকে বলবো আমরা গ্লেসিয়ার। ঠিক আছে, তো এরকম এতগুলো স্টেপের মধ্য দিয়ে কিন্তু গ্লেসিয়ারটা তৈরি হয়। তারপরে এখানে কতগুলো টার্ম আছে, যেমন স্নো লাইন কি, স্নো লাইন মানে হচ্ছে আমরা যদি এরকম একটা পাহাড়ের উপর দিকে উঠি, ঠিক আছে, তো উঠতে উঠতে দেখবো যে এই যে এই স্তরটা আছে, এই স্তরের উপরে সব বরফ জমে আছে, মানে প্রচুর ঠান্ডা উপরের দিকে, আর নিচের দিকে এদিকে নদী টদি আছে, এদিকে বরফ নেই হতো, তখন আমরা বলবো যে ও আচ্ছা এটা একটা স্নো লাইন, যে এর উপরে স্নো আর নিচের দিকে জল। ঠিক আছে, তো আইসবার্গ হচ্ছে এরকম সমুদ্রের জলের মধ্যে বড় বড় ভাসমান বরফের টুকরো, যেখানে ধাক্কা লাগে টাইটানিক জাহাজটা ডুবেছে অনেকে মনে করে। 3 প্রকারের গর্ত থাকে, একটাকে বলা হয় র্যানক্লাফট, একটা হচ্ছে বাকসুন্ড, একটা হচ্ছে ক্রেভার্স, তিনটাই কিন্তু গর্ত। এটা কি, তো র্যানক্লাফট হচ্ছে এটা হচ্ছে মেইন পাহাড়, মানলাম এটা পর্বত, ঠিক আছে পর্বত, তো পর্বতের উপর এরকম করে এটা আছে, কি বলে যে হিমবাহটা আছে, তো পর্বত আর হিমবাহের মধ্যে অনেক সময় এরকম একটা গ্যাপ তৈরি হয়, তো পর্বত আর হিমবাহের মধ্যে সৃষ্ট গ্যাপটাকে র্যানক্লাফট বলে। এবার এই হিমবাহটা যখন নিচের দিকে এরকম করে নামছে তখন সেই হিমবাহের মধ্যেই এরকম বড় বড় খণ্ড গর্ত তৈরি হয়, তখন সেটাকে বলা হয় বাকসরুন্ড। এবার বাকসরুন্ড ক্রেভাসটা কি, ক্রেভাস হচ্ছে এটা যখন এরকম করে প্রবাহমান হবে তখন তার মধ্যে ছোটো 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 গর্ত তৈরি হবে, কিন্তু এটা প্রবাহমানের ফলে, সেটাকে বলা হয় ক্রেভাস। তো বাকসরুন্ড আর ক্রেভাস অনেকের গোলমাল লাগে,
তো বলে দিই আমি, বাক্সরুনটা হচ্ছে যে তার যে পিছনের অংশটা থাকবে এটা হবে স্থায়ী, অর্থাৎ সে কখনো প্রবাহিত হবে না, সে কখনো এদিকে সরে যাবে না। আর তার থেকে এই দিকের যে অংশটা থাকবে সেটা কিন্তু অস্থায়ী হবে। অস্থায়ী মানে ওটা নিচে নামতে থাকবে ধীরে ধীরে। তো একটা স্থায়ী থাকলো, একটা অস্থায়ী হলো, তো তাদের মধ্যে অবশ্যই একটা ফাটল তৈরি হবে, গর্ত তৈরি হবে, সেটাকে বলা হয় বাক্সরুন। আর ক্রেভার্স মানে হচ্ছে গোটাটাই অস্থায়ী, মানে গোটাটাই প্রবাহিত হচ্ছে, কিন্তু যেহেতু সে এরকম করে উঁচু নিচু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তো তার মধ্যে অনেক সময় ছোটো ছোটো ফাটল তৈরি হয়, সেটা হলো ক্রেভার্স। তিনটাই খুব ডেঞ্জারিয়াস যারা পর্বতে উপরের দিকে ওঠে, ঠিক আছে। কিন্তু সব থেকে যদি কম ছোট যদি বলি আমরা, তো সব থেকে ছোটো হচ্ছে ক্রেভার্স, তারপর হচ্ছে বাক্সরুন, তারপর হচ্ছে র্যানক্লাফ, মানে নিচ থেকে উপরের দিকে গেলে সব থেকে বড় বড় হবে এরকম। আরেকটা আছে নুনাটক। নুনাটক মানে হচ্ছে এই ব্যাপারটা যে মাউন্টেনের উপরের দিকে অনেক সময় কী হয়, যে নিচের দিকে পুরো বরফে ঢাকা মাউন্টেনটা, কিন্তু তার চূড়াটা বরফ মুক্ত থাকে, তো এরকম বরফ মুক্ত চূড়াকেই নুনাটক্স বলা হয়, ঠিক আছে, নুনাটক। হিমানী সম্প্রপাত মানে যে হিমবাহটা যখন নেমে আসবে নিচের দিকে, হিমানী সম্প্রপাত পড়িয়েছিলাম আমি ক্লাইমেটোলজিতে। এবার ক্লাসিফিকেশন অফ গ্লেসিয়ার, গ্লেসিয়ারকে তিন ভাগে ভাগ করা যায়, আমি ছবিটাতে জাস্ট বলে দিই। একটা হচ্ছে মাউন্টেন গ্লেসিয়ার, যেটাকে সার্ক গ্লেসিয়ারও বলা হয়, মাউন্টেন গ্লেসিয়ার। একটাকে বলা হয় ভ্লি গ্লেসিয়ার, আর একটাকে বলা হয় কন্টিনেন্টাল গ্লেসিয়ার বা মহাদেশীয় হিমবাহ। তিনটার মধ্যে কী পার্থক্য? মাউন্টেন গ্লেসিয়ার যেটা, সেটা একদম পর্বতের উঁচু উঁচু জায়গাগুলোতে থাকবে, একদম পর্বতের উপরের দিকে। আর যেটা পর্বতের তুলনামূলক নিচের দিকে থাকবে, সেটাকে বলা হচ্ছে ভ্যালি গ্লেসিয়ার, ঠিক আছে, ভ্যালি গ্লেসিয়ার। আর কন্টিনেন্টাল গ্লেসিয়ার কি? কন্টিনেন্টাল গ্লেসিয়ার যখন একটা মহাদেশ জুড়ে থাকবে, ঠিক আছে। মহাদেশ জুড়ে কথার অর্থ হচ্ছে মানে অনেকটা জায়গা জুড়ে সমতলে। ফর এক্সাম্পল আমরা যদি বলি লাম্বার্ড, ঠিক আছে, কিংবা আমরা যদি বলি আন্টার্কটিকা, তো আন্টার্কটিকা অনেকটা জায়গা জুড়ে আছে, তো সেটাকে আমরা কন্টিনেন্টাল গ্লেসিয়ার বলতে পারি। আমাদের আশেপাশে এরকম কন্টিনেন্টাল গ্লেসিয়ার দেখা যাবে না, আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম মাউন্টেন গ্লেসিয়ারই আছে, মাউন্টেনের উপরের দিকে যেগুলো, আর ভ্যালি গ্লেসিয়ার তো আছেই। তো মাউন্টেন গ্লেসিয়ার, ভ্যালি গ্লেসিয়ার আর কন্টিনেন্টাল গ্লেসিয়ার, এর তিনটা থেকে আমাদের পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে, যে কোনটা বৃহত্তম। যেমন বৃহত্তম পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ যেটাকে বলে। আচ্ছা, পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, পার্বত্যটাই উপত্যকা না কি, ভুলে গেলাম আমি এটা, এটা একবার দেখে নিব আমি। হ্যাঁ, সম্ভবত পার্বত্যটাই মনে হয় উপত্যকা, এখানে ছবিটা মনে হয় উল্টাপাল্টা আছে, আর হচ্ছে পাদদেশীয়টা আলাদা। তো আলাস্কার হুবার্ট হচ্ছে পার্বত্য হিমবাহ। তারপরে যেটা আছে, যেটা পর্বতের পাদদেশে থাকে, সেটা হচ্ছে আলাস্কার মালাস্পিনা, ঠিক আছে। আর বৃহত্তম হচ্ছে লাম্বার্ড, লাম্বার্ড হচ্ছে বৃহত্তম কন্টিনেন্টাল হিমবাহ। এগুলো আমাদের মনে রাখতে হবে। দুটা প্রক্রিয়া ক্ষয় করে, এগুলো তো কালকে বলে দিয়েছিলাম আমি। একটা হচ্ছে খুলে খুলে আসবে উৎপাটন, আর একটা হচ্ছে নিচের দিকে ঘর্ষণ মানে ক্ষয় করবে আর কি, সেটা হচ্ছে অবঘর্ষ। এবার এখানে কতগুলো ভূমিরূপ তৈরি হয়, যেমন পাহাড়ের প্রথমে এরকম কড়ি বা সার্ক তৈরি হয়, ঠিক আছে। তারপরে দুটা কড়ি আর সার্কের মাঝখানে হয় এরিটি, বলছি না আমি, এগুলো জানা আছে সবার মোটামুটি। এখান থেকে কোশ্চেনও দেয় না, খালি এখানে থেকে যে কোশ্চেনটা এরকম দিতে পারে, এর মধ্যে কোন ভূমিরূপটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়নি, ঠিক আছে। কিন্তু ওরকম কড়ির ভিতর থেকে কোশ্চেন দেয় না, দেয় একটা জায়গায়, সেটা হচ্ছে নিচের দিকে আছে হয়তো। পিরামিড চূড়া, তো পিরামিড চূড়া হচ্ছে এরকম করে অনেকগুলো এরিটি বা কড়ি হলো, তার উপরের দিকে যে পিরামিডের চূড়াটা থাকলো, সেটাকে পিরামিডিয়াল পিক বা অনেক সময়কে হর্ন বলে। ট্রান্সকাটেড স্পার, অর্থাৎ কর্তৃত শৈলশিরের ফলে যে, ঠিক আছে, কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশ আর কি। তারপরে আছে হিমদ্রোণী। হিমদ্রোণী হচ্ছে ইউ অক্ষরের মতো, যেমন আমাদের নদীতে ভি আকৃতি আই আকৃতি দেখা যায়, তো পর্বতের এই হিমবাহের ক্ষেত্রে কিন্তু ইউ আকৃতি দেখা যায়। এই হিমদ্রোণীর মধ্যে একটা লেক তৈরি হয়, যে লেকটাকে এখানে কি লেখা আছে, হিমদ্রোণীর মধ্যে হ্রদ তৈরি হয়, প্যাটার্ন স্টান হ্রদ বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমদ্রোণী মধ্যে যে হ্রদ তৈরি হয় তাকে কি বলা হয়, প্যাটার্ন স্টান হ্রদ, ঠিক আছে। হিমালয়ের রূপকুণ্ড একটা এর উদাহরণ। ঝুলন্ত ভ্যালি মানে হচ্ছে যে উপহিমবাহ আর মেইন হিমবাহ, তাদের মধ্যে যে মনে হচ্ছে উপহিমবাহটা মেইন হিমবাহের উপরে ঝুলে আছে, তো সেটাকেই ঝুলন্ত উপত্যকা বলে। রসে মতানে মানে এদিক দিয়ে যদি এরকম করে প্রবাহিত হচ্ছে, মানলাম এদিক দিয়ে আইসটা প্রবাহিত হচ্ছে হিমবাহ, তো এদিকটা খুব মসৃণ হবে যেহেতু এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে না তার অপর দিকটা কী হবে, অমসৃণ থেকে যাবে। তো এই বিষয়টাকে বলা হয় রসে মতানো, কারণ এটা রসে মতে গেছে এরকম আর কি। তো ভূবিজ্ঞানী শশার 1804 সালে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করে। এটা ভেড়ার মাথার মতো লাগে অনেক সময়, ওই জন্য একে শিপ রক বলে। তারপরে আছে এরকম ক্র্যাক অ্যান্ড টেইল। তো ক্র্যাক অ্যান্ড টেইল ব্যাপারটা ওরকম যে অনেক সময় কী হয়, যে এদিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে হয়তো, তো মানলাম এটা কঠিন শিলা আছে, এটা কোমল শিলা আছে, তো কঠিন শিলাটা অনেক সময়
কোমল শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ফলে কঠিন শিলাটা এরকম দাঁড়িয়ে আছে আর কোমল শিলাটা এরকম করে আছে, ঠিক আছে, হিমবাহটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছিল। তো কঠিন শিলা গঠিত ভূমিরূপটাকে বলা হয় ক্র্যাক, আর তার পিছনে কোমল শিলা গঠিত ভূমিরূপটাকে বলা হয় টেল বা লেজ বা পুচ্ছ। ফিয়র্ড হচ্ছে এরকম হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফগুলো গলে যে উপকূল তৈরি করে, সেটা হচ্ছে ফিয়র্ড উপকূল, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখা থেকে পার্শ্ব গ্রাবরেখা মানে হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। তো এই হিমবাহ যখন নিচের দিকে আসবে তো গলে গিয়ে বিভিন্ন জায়গায় তারা জমা হবে, তো তাদেরকে বলা হয় গ্রাবরেখা বা মোরেইন। তো এই গ্রাবরেখা অবস্থানের ভিত্তিতে বিভিন্ন রকম হয়, যেমন এটা মাঝখানে আছে, সুতরাং এটা মধ্য গ্রাবরেখা। এটা দুই সাইডে আছে, সুতরাং এটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, ঠিক আছে। এটা একবারে প্রান্তে আছে, মানে একদম শেষের দিকে, সুতরাং এর নাম প্রান্ত গ্রাবরেখা, ঠিক আছে। এটা হচ্ছে এই গ্রাবরেখাটা হচ্ছে এরকম ভূমির মাঝখানে আছে, মানে ভূমির নিচে একদম আটকে গেছে, সুতরাং সেটা ভূমি গ্রাবরেখা। তো এরকম কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে। তারপর আছে বোল্ডার ক্লে ড্রামলিন আছে, ড্রামলিনটা খুব ইম্পর্টেন্ট। ড্রামলিন হচ্ছে এই যে একদম হিমবাহের পরবর্তী পর্যায়ে, ঠিক আছে, এরকম ছোটো ছোটো যখন গলে যায় তখন এরকম ছোটো ছোটো করে ঢিবি হয়ে থাকে, এগুলোকে বলা হয় ড্রামলিন, ঠিক আছে। সবগুলোকে একসঙ্গে যখন আমরা দেখব তখন মনে হবে যে একটা ঝুড়িতে ডিমগুলো বসানো আছে, ওই জন্য তাকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, ঠিক আছে, বা ডিম ভুক্তির ঝুড়ি। আগামুখ হচ্ছে কি, অনেক সময় হিমবাহের মধ্যে একটা পাথর এরকম আটকে যায়, কোনো একটা শিলা বা পাথর, তো যখন সে নিচের দিকে এসে হিমবাহটা যখন গলে যায় তখন সেই পাথরটা এমন এরকম একটা পাথর হয় যে আশেপাশের কোনো ভূমির সঙ্গে তার কোনো মিল হয় না, সেটাকে বলা হয় এরেটিক। যেমন এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে তো একদম সমান কীরকম ভূমিরূপটা আছে, এত বড় শিলাটা এই জায়গায় কেমন করে আসলো, তো তখন বলবো যে ওটা হচ্ছে এরেটিক বা ওটা আগামুখ, ঠিক আছে। এবার ফ্লুভিও গ্লেসিয়াল ল্যান্ডফর্ম আছে, এখানে খালি আমাদের মনে রাখতে হবে যে ফ্লুভিও গ্লেসিয়াল ল্যান্ডফর্মের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়, ব্যাস। তো ফ্লুভিও গ্লেসিয়াল মানে হচ্ছে নদী আর হিমবাহ, প্রথমে হিমবাহ থাকবে, পরে নদী হয়ে যাবে ওটা গলে, তো হিমবাহ নদী মিলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। যেমন একটা হচ্ছে আউট ওয়াশ প্লেন বা বহির্বিদ্যুৎ সমভূমি, এই যে নদীটা আসলো এসে নিয়ে এখানে একদম জলটা চারিদিকে ছড়িয়ে পড়ে যে একটা বিশাল সমভূমি তৈরি করলো, সেটাকে বলা হয় বহির্বিদ্যুৎ সমভূমি, ঠিক আছে। তা ক্যাটেল আর নব হচ্ছে মানে ছোটো ছোটো হ্রদ এরকম। বহির্বিদ্যুৎ সমভূমির মধ্যেই এরকম ছোটো ছোটো গর্ত থাকবে, যে গর্তগুলোর মধ্যে বরফ জমে থাকবে, কিন্তু গ্রীষ্মকালের সময় সেই বরফগুলো গজলে গিয়ে হ্রদ তৈরি করবে, যেটাকে বলা হয় ক্যাটেল, ঠিক আছে। মানে গর্তটাকে ক্যাটেল বলে, কিন্তু সেটা হ্রদ তৈরি করলে ক্যাটেল হ্রদ বলে তাকে। তো ওই জন্য বলে ক্যাটেল হ্রদ তৈরি হয় বহির্বিদ্যুৎ সমভূমির মধ্যে, আর প্যাটার্ন ইস্টার্ন লেক তৈরি হয় ওই যে ইউ ভ্যালিটার মধ্যে, ঠিক আছে, হিমদ্রোণীর মধ্যে। তারপর এগুলো যখন ছোটো ছোটো হবে, ছোটো ছোটো ঢিবি তৈরি করবে, এরকম নয়, এটা তো গর্ত হলো, আর ছোটো ছোটো যদি ঢিবি এরকম করে থাকে আশেপাশে, তো সেই ঢিবিগুলোকে বলা হয় নব, ঠিক আছে, বা নব, যেটা আর কি হয়। ভ্যালি ট্রেন মানে এই এরকম করে আউট ওয়াশ প্লেনের মধ্যে অনেকগুলো এরকম নদী থাকবে চারদিকে ছড়িয়ে টড়িয়ে, ঠিক আছে। এস্কার থাকবে, এস্কার মানে মোটা দড়ির মতো এরকম করে থাকবে, তো শৈলশিরার মতো হবে আর কি। কেম হচ্ছে ত্রিকোণাকার বদ্বীপ, এখানে একটা বদ্বীপের মতো ভূমিরূপ তৈরি হবে, যেটা মনে হবে যে একটা বদ্বীপ, তো সেটাকে বলা হয় কেম। এবার আছে পেরিগ্লেসিয়াল ল্যান্ডফর্ম। তো পেরিগ্লেসিয়াল ল্যান্ডফর্মের ভিতর থেকে কোশ্চেন হবে না, শুধুমাত্র কে কোন টার্মটা দিয়েছে সেটা মনে রাখলেই হবে। তো প্রথমে বুঝতে হবে যে পেরিগ্লেসিয়াল মানে কি, তো এর অর্থ হচ্ছে পরিহিমবাহ। পরিহিমবাহ মানে কি, মানে হিমবাহতে আমরা যেমন দেখলাম যে সব কিছু জমে একদম বরফ হয়ে গেছে, এখানে ওরকম ব্যাপারটা নয়, এখানে হচ্ছে কিছুটা অংশ জমে বরফ হবে, কিছুটা হবে না। এখানে লেখা আছে খুব সুন্দর একটা, যে হিমবাহের প্রান্তবর্তী অঞ্চল, মানে যেটা মেইন হিমবাহ তার যে চারপাশের অঞ্চলটা, সেটা হচ্ছে এটা। তো পরিহিমবাহ হলো সেই স্থানগুলি যেখানে হিমবাহ নেই কিন্তু বরফের কাছাকাছি পরিস্থিতি বিরাজ করে, অত হিমবাহ নেই কিন্তু হিমবাহের মতোই অবস্থা ওখানে কন্ডিশন, ঠিক আছে। তো এখানকার যেটা মেইনলি যে হিমবাহ, এই পরিহিমবাহ শব্দটা কে দিয়েছে, ডাব্লু লোজেনস্কি, ঠিক আছে, 1906 সালে। তো হিমবাহে যখনই আমরা পরিহিমবাহ পড়বো, দুটা শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পারমাফ্রস্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ লেয়ার। তো দুটা জিনিস কি, তো পরিহিমবাহ অঞ্চলে এরকম যে মাটিটা থাকে, তো মাটিটার নিচের দিকেরটা পুরো জমে যায়, একদম জমে বরফ হয়ে যায়, ঠিক আছে, এবং এটা কিন্তু সারা বছর বরফ থাকে এরকম। তো এটাকে বলে পার্মানেন্ট ফ্রস্ট হয়, অর্থাৎ ফ্রস্ট শব্দের অর্থ বরফ, তো পার্মানেন্ট, ওই জন্য একে বলা হয় পার্মাফ্রস্ট। আর এর সামান্য উপরের দিকে লেয়ারটা, যেটা হচ্ছে শীতকালে তো বরফ থাকে ঠিকই, কিন্তু গ্রীষ্মকালে আবার জল মানে গলে জল হয়ে যায়, অর্থাৎ এটা সবসময় অ্যাক্টিভ, সবসময় কাজ করতে থাকে। গ্রীষ্মের সময় সে গলে জল হয়ে যাচ্ছে, আবার শীতকালে সে বরফ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা, কিন্তু এর কোনো কাজ নেই, এ যেরকম আছে সেরকমই আছে। তো পার্মাফ্রস্টের উপরে যেটা আছে
তার নাম হচ্ছে কি অ্যাক্টিভ লেয়ার। এটা মনে রাখতে হবে যে পার্মাফ্রস্টের উপরে একটু কি হলো আবার, এগুলো সব বললাম। আচ্ছা, এটা ছিলাম। তো পার্মাফ্রস্টের উপরে থাকে কে? অ্যাক্টিভ লেয়ার, ঠিক আছে। এবার এখান থেকে কোশ্চেন এরকম আসে যে পার্মাফ্রস্ট শব্দটা কে ব্যবহার করেন, যেমন পেরিগ্লেসিয়াল শব্দটা তো লোজেন্সকি ব্যবহার করলো, পার্মাফ্রস্ট শব্দটা কে ব্যবহার করে? তো পার্মাফ্রস্ট শব্দটা ব্যবহার করে এস.ডব্লিউ. মুলার, ঠিক আছে। কোনো কোনো বইয়ে, বিশেষ করে এসএসসির বইগুলোতে লেখা থাকে ব্রায়ান, কে ব্রায়ান, ঠিক আছে। কে ব্রায়ানটা পার্মাফ্রস্ট শব্দটা ব্যবহার করে। তিনি পার্মাফ্রস্ট অঞ্চলটাকে আরেকটা অন্য শব্দে ব্যবহার করেছিলেন, যেটার নাম হচ্ছে পেরিজেলিসল, যার অর্থ হচ্ছে কি স্থায়ীভাবে জমাট মাটি। তো এটাও পরীক্ষা আসতে পারে যে পার্মাফ্রস্টকে কে পেরিজেলিসল নামে চিহ্নিত করেন, তাহলে সেটা হচ্ছে কে ব্রায়ান। কে ব্রায়ান কিন্তু পার্মাফ্রস্ট শব্দটা দেয়নি, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এসএসসির বইগুলোতে এমনকি কোশ্চেন ঘাটতে গেলেও হয়তো এরকম উল্টাপাল্টা থাকতে পারে, ঠিক আছে। তো ওটাই বললাম। এবার এই যে পার্মাফ্রস্ট আছে, তো পার্মাফ্রস্ট সব থেকে গভীরে আছে, 600 মিটার পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে কিন্তু সাইবেরিয়ার, ঠিক আছে। তো এটা দেন একলা, ওই পার্মাফ্রস্ট শব্দটা কে ব্যবহার করে সেটাই ইম্পর্টেন্ট। আর আছে অ্যাক্টিভ লেয়ার। তো অ্যাক্টিভ লেয়ার আমি বললাম কি যে গ্রীষ্মকালের সময়টা গলে জল হয়ে যায়, জাস্ট টার্মগুলো যাতে চেনা যায় যে অ্যাক্টিভ লেয়ার টার্ম বলে একটা কিছু আছে, তাহলেই হবে। তো অ্যাক্টিভ লেয়ার পার্মাফ্রস্টের উপরে থাকে। অ্যাক্টিভ লেয়ার শব্দটা কেউ দেয়নি সেরকম, অ্যাক্টিভ লেয়ারটা দেয়নি কেউ, ঠিক আছে। তবে অ্যাক্টিভ লেয়ারটা কে ব্রায়ান যে আছে, ক্রিক ব্রায়ান, অর্থাৎ ওই যিনি পার্মাফ্রস্ট শব্দটা দিয়েছিলেন, তিনি এটাকে এবার মলিসল বলেছেন, ঠিক আছে। অর্থাৎ ওটাকে যেমন বললেন যে জেলিসল, এটাকে হলো মলিসল, অর্থাৎ নরম মাটি এটা, ওই জন্য এরকম হয়। এবার এখানে কতগুলো মেকানিজম আছে যে এরকম কনজুলি ফ্লাকশন কী কী, তো এগুলো কিছু পড়তে হবে না। তাহলে পরীক্ষা যদি দিয়ে দেয় কনজুলি ফ্লাকশন কার সঙ্গে জড়িত, তাহলে যাতে পড়া যায়। তো কনজুলি ফ্লাকশন, জেলি ফ্রাকশন, একটা হচ্ছে কনজুলি ফ্লাকশন, একটা হচ্ছে কনজুলি ফ্রাকশন, এত কিছু পড়লে তো মাথা খারাপ হয়ে যাবে। এবার হচ্ছে কী কী ভূমিরূপ তৈরি হয়। তো ভূমিরূপের মধ্যে আজ পর্যন্ত যতগুলো পরীক্ষায় আসছে, তো এই দুটা ভূমিরূপই আসে, একটা নাম হচ্ছে পিঙ্গু, একটা নাম হচ্ছে পালসা। যতগুলো ভূমিরূপ আছে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি, ঠিক আছে, বইয়ের মধ্যে যেগুলো আছে। কিন্তু সব থেকে বেশি যদি পরীক্ষা রিপিটেড হয় সেটা হচ্ছে পিঙ্গো আর একটা হচ্ছে পালসা। তো পিঙ্গোরই একটা ছোট রূপ হচ্ছে পালসা। পিঙ্গোটা কি অ্যাকচুয়ালি, তো পরিহিমবাহ অঞ্চলে এরকম কী হয়, অনেক সময় মাটির নিচে আমরা দেখলাম যে ওই পার্মাফ্রস্টের মতো, তো মাটির নিচে জলটা বরফ হয়ে যায়, তখন যখন বরফ হয়ে যায় তখন মাটির উপরে এরকম করে এটা ফুলে ওঠে, ঠিক আছে। তো এরকম করে মাটির নিচে বরফ হয়ে যাওয়ার জন্য উপরে যে ফুলে ওঠে, সেই বিষয়টাকে বলা হয় পিঙ্গো। আর পিঙ্গোগুলো যখন আয়তনে ছোটো হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি, ওই পালসা, ঠিক আছে। আর এগুলোর মধ্যে ছোটো ছোটো এরকম গর্ত থাকে, যেমন উঁচু যেমন ভূমিরূপও থাকে, তো ছোটো ছোটো এরকম গর্ত থাকে। যেমন একটা হচ্ছে থার্মোক্রাস্ট পন্ড, থার্মোক্রাস্ট যদি দেয় তো থার্মোক্রাস্ট একটা নিচু জায়গা যেখানে জল জমে থাকবে। আর পিঙ্গো আর পালসা হচ্ছে, পিঙ্গো হচ্ছে বড় একটু আর পালসা হচ্ছে একটু ছোটো। পিঙ্গো আর পালসা একই রকম। এগুলো কেন তৈরি হয়, এগুলো এই কারণে তৈরি হয় কারণ এর নিচের মাটিটা জমে বরফ হয়ে গেছে। এবার যে পেরিগ্লেসিয়াল সাইকেল অফ ইরোশন কে দিয়েছিল, এলসি পিটার বলে একজন, 1950 সালে, এটা মনে রাখতে হবে, এটা প্রথম দিকেও অ্যাড করা আছে। তারপর আছে বায়ু, এটা লাস্ট আজকে, তাহলেই হয়ে যাবে। তো বায়ুটা কি, বায়ু হচ্ছে, বায়ুকে ইওলিন এই জন্য বলা হয় কারণ গ্রিক দেবতা ইওলাসের নামানুসারে এটা নামকরণ করা হয়েছে, ঠিক আছে। মরুভূমিগুলো আছে কি কি, আর এগুলো প্রক্রিয়াগুলোতে এর আগের দিনে আমি বলেছিলাম। একটা তৈরি হয় অপসারণ গর্ত, আমি জাস্ট ইয়েগুলোতে চলে আসি, ছবিগুলোতে, তাহলে হবে। এরকম এখানকার বায়ুগুলো উড়ে উড়ে চলে গেছে, গিয়ে জায়গায় এরকম করে একটা গর্ত তৈরি করে দিয়েছে, তো এই গর্তটাকে বলা হয় অপসারণ গর্ত। বায়ু থেকে সেরকম কোশ্চেন আসে না, বায়ু থেকে একটা জায়গা থেকে কোশ্চেন আসে যে ওই বালিয়ারিগুলোর শ্রেণী বিভাগ থেকে, যেটা সবাই গোলমাল করে আর ওই জন্য ওখান থেকে কোশ্চেন দেয়।
এটা হচ্ছে গৌর, অর্থাৎ বায়ুটা যে প্রবাহিত হয়, বায়ুটা তো উপরের দিকে ওরকম ব্যাপার থাকে না, নিচের দিকে নুড়ি কাকর বালিগুলো বেশি থাকে। ফলে কী হয়, কোনো ভূমিরূপকে নিচের দিকে বেশি ক্ষয় করে দেয়। এর ফলে ভূমিরূপটা নিচের দিকটা ক্ষয় হয়ে যায়, কিন্তু উপরের দিকটা এরকম দণ্ডায়মান থাকে, যেটাকে বলা হয় গৌর। একটা হচ্ছে জুইগেন, একটা হচ্ছে ইয়ারদাং, দুটাই প্রায় একই রকম। কিন্তু যদি কোনো জায়গায় এরকম করে উপর নিচে পাশাপাশি আর কি, উপর নিচে মানলাম উপরে কঠিন শিলা আছে, নিচের দিকে কোমল শিলা আছে, আবার কঠিন শিলা আছে, আবার কোমল শিলা আছে, এরকম থাকে, আর বায়ুটা যদি তার সামনের দিক থেকে এরকম করে প্রবাহিত হয়, মানলাম এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এটা, ঠিক আছে, তাহলে কী হবে, যেটা কোমল শিলা আছে, যেমন এর নিচের অংশটা কোমল ছিল, তো এটা বেশি ক্ষয় হয়ে যাবে, আর উপরেটা তো ক্ষয় হবে না। তাহলে যে ভূমিরূপটা তৈরি হবে, যেটা নাম হচ্ছে জিউগেন। তা মনে রাখতে হবে, জিউগেনের ক্ষেত্রে উপরের দিকে কঠিন শিলা, নিচের দিকে কোমল শিলা এরকম করে থাকে। আর এগুলোই যখন এরকম থাকবে যে কঠিন শিলা কোমল শিলা, কঠিন শিলা কোমল শিলা মানে পাশাপাশি থাকবে, তখন বায়ুটা যদি সামনের দিক থেকে প্রবাহিত হয়, তাহলে কী হবে, কোমল শিলাগুলোকে বেশি ক্ষয় করে দেবে, তখন এরকম ড্রেনের মতো ভূমিরূপ তৈরি করবে, যেটার নাম হচ্ছে ইয়ারদাং। তো ইনসেলবাজ এরকম অবশিষ্টাংশ পাহাড়, মোনাডোনাক, মাউন্ট মোনাডোনাকের নামানুসারে হয়েছে, এটা কিন্তু মাউন্ট মোনাডোনাকই ছবিটা। তাও এটাকে বলে বর্নহার্ড, ক্যাসেল কাপিচ, এগুলা থেকে সেরকম কোশ্চেন দেয় না, এগুলা সব হচ্ছে এক একটা অবশিষ্টাংশ ভূমিরূপ, এটুকু জাস্ট মনে রাখতে হবে, যেগুলো মরু অঞ্চলে দেখা যায়। আর হচ্ছে এগুলো হচ্ছে এই বর্নহার্ডটা এরকম মাউন্ট মোনাডোনাকের থেকে ছোটো হলে বর্নহার্ড, বর্নহার্ডের থেকে ছোটো হলে কাসেল কাপিচ, এরকম করে বলা হয়। তবে সেগুলা কোশ্চেন দেয় না, দেয় হচ্ছে কে কোন টার্মটা ব্যবহার করে। যেমন ইনসেলবাস টার্মটা ভূবিজ্ঞানে পাসার্জ ব্যবহার করে। মাউন্ট মোনাডোনাক নামটা কোথা থেকে এসেছে, মোনাডোনাক নামটা মাউন্ট মোনাডোনাক থেকে আসছে, ইউএসএ। তো এগুলো এই যেটা বললাম আমি, এখান থেকে বেশি কোশ্চেন হয়, সেটা হচ্ছে বালিয়ারি বা স্যান্ড ডিউন, যেটা হচ্ছে একটা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, অর্থাৎ বালিগুলো উড়ে এসে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে, যেটাকে কিন্তু বলা হয় স্যান্ড ডিউন। তো কয়েক প্রকারের ভূমিরূপ তৈরি করে, একটা হচ্ছে বারখান, একটা হচ্ছে প্যারাবোলিক, ঠিক আছে, এরকম এরকম। তারপরে হচ্ছে তির্যক বালিয়ারি, তা হচ্ছে শিব বালিয়ারি, একেলে বালিয়ারি, তারপরে হচ্ছে নক্ষত্রাকার বালিয়ারি, ঠিক আছে, এতগুলো বালিয়ারি তৈরি করে। তো আমরা যদি খেয়াল করে দেখি এই ছবিটার মধ্যে, ছবিটা দ্বারাই ভালো বোঝা যায় এগুলো। তো বারখান কি, মানলাম এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তো এরকম করে একটা অর্ধচন্দ্রাকার বালিয়ারি তৈরি হয়েছে। এই যে বারখানের যে এই অংশগুলো, এগুলোকে বলা হয় সিং বা হর্ন। এই সিংগুলো কী হবে, যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে থাকবে, সেই দিকে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় বারখান। আর যদি এরকম হয় ব্যাপারটা, যে মানলাম এদিকে অনেক গাছপালা আছে, তো গাছটাতে গিয়ে বায়ুটা জমতে জমতে এরকম হয়ে গেল, অর্থাৎ এদিকে থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে অর্ধচন্দ্রাকারেই হলো, কিন্তু সিংগুলো বায়ু প্রবাহের অপোজিটে আছে, এই যে এখানে সিংগুলো এইদিকে আছে আর বায়ুটা তো এদিকে প্রবাহিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্যারাবোলিক ডিউন, ঠিক আছে, প্যারাবোলিক ডিউন। এবার বায়ুটা যেদিকে প্রবাহিত হচ্ছে, যদি তার অপোজিটে এরকম করে তৈরি হয়, এরকম করে, ঠিক আছে, মানে বায়ুটা এদিকে যাচ্ছে, বায়ুটাকে আটকা দিবে আর কি, এরকম করে ব্যাপারটা, তো তখন তাকে বলা হয় ট্রান্সভার্স ডিউন, ঠিক আছে, ট্রান্সভার্স ডিউন। আর যদি এরকম বায়ুটা যেদিকে প্রবাহিত হচ্ছে এরকম করে এদিকে যদি লম্বা করে এরকম করে তৈরি হয়, লম্বা করে, তাহলে সেটাকে বলা হয় লিনিয়ার ডিউন বা লঙ্গিটিউডনাল বা অনুর্দৈর্ঘ্যাকার বালিয়ারি, এরকম বলা হয়, ঠিক আছে। আরেকটা আছে স্টার ডিউন। স্টার ডিউন কি, যে অনেক দিক থেকে যদি বায়ু প্রবাহিত হয়, তখন কি হবে, নক্ষত্রাকারের মতো বালিয়ারি তৈরি হবে, সেটাকে বলা হয় স্টার ডিউন। এখান থেকে দুটা কোশ্চেন আসে, একটা হচ্ছে যদি বহু দিক থেকে বায়ু প্রবাহিত হয় তাহলে কী ধরনের বালিয়ারি তৈরি হয়, তাহলে স্টার ডিউন। আর একটা হচ্ছে যে মরু অঞ্চলে যারা ঘুরতে যায়, সব জায়গাটা তো একই রকম দেখতে, খালি মরুভূমি আর মরুভূমি, তো তারা কেমন করে তাদের জায়গাগুলো চিনে রাখে, তো তারা হচ্ছে এই স্টার ডিউনগুলো দিয়ে, যে ওখানে একটা স্টার ডিউন ছিল, কারণ স্টার ডিউন এমন একটা জিনিস যেটা খুব সহজে সব জায়গায় দেখা যায় না, তো স্টার ডিউন দিয়ে তারা তাদের মানে কি বলবো অবস্থানটাকে মানে চিহ্নিত করে রাখে, যে আমরা এই পথ দিয়ে আসছিলাম, যে এদিক দিয়ে যাচ্ছি, একটা স্টার ডিউনের বান দিকে গিয়ে ঘুরে গেছিলাম, তো এরকম ব্যাপারটা এখানে লেখা আছে। এই বালিয়ারির স্থান পরিবর্তন হয় না বলে মরুযাত্রীদের নিকট স্থান চিহ্নের কাজ করে, অর্থাৎ একটা স্থান চিহ্নে রাখার কাজ করে। আর অনেক সময় কি হয়, যে এই যে এরকম বারখানগুলো এরকম হলো, এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তো এরকম একাধিক বারখানা এরকম করে লেগে যায় পাশাপাশি, তো যখন একাধিক বারখানা একত্রে জয়েন লেগে যাবে, তখন তাকে বলা হয় একেলে ডিউন, একেল ডিউন বা যেটা বলে। তো এই জিনিসগুলো ওখানে লেখা আছে, ছবিটাতে খুব ভালো বোঝা যাচ্ছে, যেন আমি ছবিটা দিয়ে বুঝিয়ে দিলাম একটু। আর লোয়েস মানে হচ্ছে ওই যে বালিগুলো উড়ে গিয়ে যে সমভূমিটা তৈরি করবে, সেটা হচ্ছে লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমির মধ্যে যেটা মৃত্তিকা দেখা যাবে, সেই মৃত্তিকাকে আমরা বলবো অ্যাজোনাল সয়েল বা অনাঞ্চলিক মৃত্তিকা। ফ্লুভিও গ্লেসিয়াল ল্যান্ডফর্মের মধ্যে ওয়াদি আছে, ওয়াদি মানে এরকম শুষ্ক নদী খাত, যে নদী খাতে জল থাকে না। পেডিমেন্ট আছে, বাজাদা আছে, প্লায়া আছে। তো প্লায়া মানে হচ্ছে এই যে হ্রদগুলো মরু অঞ্চলে, যেমন আমাদের সম্বর হ্রদ আছে রাজস্থানে। পেডিমেন্ট কি, পেডিমেন্ট হচ্ছে পাহাড়ের পাদদেশে যখন এরকম হলো,
তো পাহাড়ের পাদদেশে এই যে জায়গাটা আছে, মানলাম এটা একাটাকে এরকম করে উঁচু ছিল। এবার এই অংশগুলো ক্ষয় হয়ে গেল কোনো কারণে, সেটা বায়ুবাহিত আর নদী একসঙ্গে কাজ করে বলে হয়। তো প্রথমে নদীর দ্বারা ক্ষয় হলো, ক্ষয় হয়ে ওই জায়গা আছে, পরে বায়ু দ্বারা উড়ে গেল, ঠিক আছে। তো এই অংশগুলো যখন ক্ষয় হয়ে উড়ে গেল, তখন দেখা গেল এটা আগে এরকম উঁচু ছিল, এখন এরকম সমপ্রায় ভূমি হলো। তো এই যে ক্ষয়ের ফলে সমপ্রায় ভূমি তৈরি হলো, এটাকে বলা হয় পেডিমেন্ট। আর এই পেডিমেন্টের উপাদানগুলো যখন নিচে গিয়ে কোথাও জমা হলো সঞ্চয় কার্যের ফলে, তখন এই জায়গাটাও একটা সমভূমি হলো। তো এটাকে বলা হয় বাজাদা। এই জন্য বলা হচ্ছে যে যে জায়গায় পেডিমেন্ট দেখা যাবে ঠিক তার নিচে বাজাদা দেখা যাবে, ঠিক আছে। তো পেডিমেন্ট একটা ক্ষয়ের ফলে তৈরি হয়, বাজাদা সঞ্চয়ের ফলে তৈরি হয়, দুটাই কিন্তু সমভূমি। আর পেডিমেন্ট সবসময় উপরের দিকে থাকে, বাজাদা একটু নিচের দিকে থাকে। আর এই পেডিমেন্ট শব্দটা প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট 1882 সালে। আরেকটা আছে প্লায়া। প্লায়া মানে তো বললামই আমি হ্রদ। তারপরে এখানে আছে মেজর ডিজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। কী কী ডিজার্ট আছে দিয়ে দিতে পারি। সাইক্লিক নন সাইক্লিক কনসেপ্ট পড়িয়েছিলাম, এগুলো ল্যান্ডস্কেপ পিঙ্কেরটা বলেছিলাম, হ্যাকেরটাও বলেছিলাম, সব একটি করে। আর মডেল অফ কিংয়েরটা আছে, তো কিং 1967 কালকে ছিলাম, দেখলাম যে না ওটা 1948 হবে, ঠিক আছে, ভুল বলেছি, মানে ভুল ছিল আর কি, একটা যে বইটা থেকে পড়ছিলাম ওখানে ভুল আছে। তো এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট মডেল একটা, পেডিপ্লেনেশন বলা হয়। এগুলা থেকে সেরকম কোশ্চেন আসে না। কি এই যে তিনি চারটা মানে এরকম চারটা থিওরিকে সম্মিলিত করে তার মডেলটা দিয়েছেন। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইকেল, ইপিজিন সাইকেল, পেডিপ্লেনেশন সাইকেল, হিল স্লোপ সাইকেল। তাহলে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে যে ইপিজিন সাইকেলটা কার দেওয়া, তো কিংয়ের দেওয়া। আর তিনি মূলত কোন জায়গার উপর রিসার্চ করেছিলেন, তো দক্ষিণ আফ্রিকার শুষ্ক অঞ্চলের উপরগুলোতে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যে পাহাড়ি এলাকাগুলো আছে, এই কী বলে যে মরুভূমিগুলো আছে, সেখানে কিন্তু কাজ করেছিলেন, ঠিক আছে, বা আফ্রিকার মরু অঞ্চলগুলোর উপর। তিনিও ভূমিরূপকে চারটা ভাগে এরকম তিনটা ভাগে ভাগ করেন। এগুলা থেকে কোশ্চেন দেয় না, এখান থেকে মেইনলি কোশ্চেনগুলো দেয় যে কোথা থেকে কাজ করেছিলেন, বা কার থিওরিটা পেডিপ্লেনেশন থিওরি নামে পরিচিত, বা হচ্ছে পেঙ্ক কত সালে তার থিওরিটা দিয়েছে, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। তো আজকে থেকে হয়ে গেল জিওমরফোলজি শেষ। জিওমরফোলজির আরেকটা টপিক আছে, সেটা নাম হচ্ছে জিওমরফোলজিক হ্যাজার্ড, যেটা আমি অলরেডি আগেই পড়িয়ে দিয়েছি। আরও যদি কিছু বাকি থাকে ওগুলোর সাথে কিছু পড়ার, তো টেকটনিকের মধ্যেও কিছু আছে হ্যাজার্ড, তো সেখানে আমি অ্যাড করে দেবো। আমি দেখলাম ওগুলো অলরেডি পড়ে দেওয়া হয়েছে, বন্যা খরা কী দেওয়া আছে। জিওমরফিক হ্যাজার্ড মানে কি, মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, নদীর জল প্লাবিত হয়ে বন্যা হলো, নদীর পার ক্ষয়ের ফলে হ্যাজার্ড হলো। তো এগুলো আমি আগেই দিয়েছি, কোথায় বন্যার ফলে কি হয়েছে না হয়েছে। তো ওই জন্য বাকি একই জিনিস বারবার পড়ে লাভ নেই। তো আজকে থেকে এটা শেষ হয়ে গেল, কালকে থেকে আমরা টেকটনিক শুরু করবো, হ্যাঁ। আর এটা আমি নোটটা একটু রেডি হয়ে গেছে, আর একটু ইয়ে করে দেখে দিই, একটু পরে দিয়ে দেবো গ্রুপে। কারো কোনো অসুবিধা আছে?